ওয়েলকাম গাইড টু এডুকেশন। মাই নেম ইজ সুমন সামন্ত। প্রত্যেককেই গাইড টু এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখো, দীর্ঘদিন বাদে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসা। প্রায় 1 থেকে 1.5 বছর বাদে আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসছি। ঠিক মাদ্রাস সার্ভিস কমিশনের এক্সামের আগে আমি প্রতিনিয়ত তোমাদের সামনে ভিডিও আপলোড করেছি এডুকেশন সাবজেক্টের যে এক্সাম হয়েছিল মাদ্রাস সার্ভিস কমিশনের মাধ্যমে। ঠিক একই সিলেবাসের উপরে আমাদের পশ্চিমবঙ্গে এখন আমাদের এডুকেশন সাবজেক্টের যে শিক্ষক নিয়োগ হতে চলেছে, এডুকেশন সাবজেক্ট নয়, সমস্ত সাবজেক্টের শিক্ষক নিয়োগ হতে চলেছে। তো আমি এডুকেশন সাবজেক্টের উপরে তোমাদের সামনে এই খুব কম টাইম আছে, এই কম টাইমের মধ্যেই কিছু গুরুত্বপূর্ণ আমি ম্যারাথন ক্লাস আনতে চলেছি। ধরে নাও 10টা ইউনিটে 10টা ম্যারাথন ক্লাস আমি করাবো, এবং আমি কিছু শেষের দিকে কিছু প্র্যাকটিস সেট প্রশ্নেরও করাবার টার্গেটে আছি, চেষ্টা করব। অনেকেই মেসেজ করেছো যে কেন আমি ভিডিও দিচ্ছি না, নতুন ভিডিও কেন আপলোড হচ্ছে না। সেগুলো অনেক কারণ রয়েছে, আমার অনেক সময়ের অভাব বা অনেক কিছু কারণেই আমি দিতে পারিনি। যাই হোক, মোটামুটি আমি তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও বা কিছু ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করব এই সামনের এসএসসির আগে। অর্থাৎ এই যে আমাদের আর 1 মাস আছে, এর মধ্যে আমরা কি করব না, কিছু ভিডিও তুলে ধরার বা গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করব। তো আজকে আমি যে বিষয়ে তোমাদের সামনে ভিডিও নিয়ে এসেছি, যদি আমরা এডুকেশন সাবজেক্টের সিলেবাস ফলো করি, এসএসসির এডুকেশন যে সিলেবাস, তো আমরা যে 10টা ইউনিট রয়েছে তার মধ্যে আজকে ফার্স্ট ইউনিট থেকে আমি একটা ম্যারাথন রেখেছি। এই ফার্স্ট ইউনিটের দুটো পার্ট আছে, একটা এ পার্ট, বি পার্ট। যদি এ পার্ট দেখি, সেখানে আমাদের ইন্ট্রোডাকশন টু এডুকেশনের কিছু জায়গা আছে, এবং গুরুত্বপূর্ণ জায়গা যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে কিছু ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি আছে, অর্থাৎ আইডিয়ালিজম, ন্যাচারালিজম এবং প্র্যাগমাটিজম এবং মার্কসিজম। তো এই 4টে পাশ্চাত্য দর্শন থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে এবং অনেক বেশি প্রশ্ন থাকে। এবং বি পার্টে আছে আমাদের কারিকুলাম এবং কো কারিকুলাম অ্যাক্টিভিটিস। এই বি পার্টের তুলনামূলকভাবে, তার তুলনায় আমাদের এ পার্টের এই জায়গাগুলো থেকে অনেক বেশি প্রশ্ন থাকে। তো আমি আজকে তোমাদের সামনে এই আইডিয়ালিজম, ন্যাচারালিজম, প্র্যাগমাটিজমের তুলনামূলক আলোচনার মাধ্যমে তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান তুলে ধরার বা শেয়ার করার চেষ্টা করব, এবং শেষের দিকে মার্কসিজম সম্পর্কেও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদের কাছে শেয়ার করব। তো আজকের তাহলে আলোচনার মূল বিষয় এডুকেশন সাবজেক্টের এসএসসির যে সিলেবাস, তার ফার্স্ট ইউনিটের একটা গুরুত্বপূর্ণ এরিয়া, যেখানে বলা হচ্ছে কম্প্যারিজন বিটুইন আইডিয়ালিজম, ন্যাচারালিজম, প্র্যাগমাটিজম। দেখো, এই 3টে পাশ্চাত্য দর্শনের তুলনামূলক আলোচনার মাধ্যমে এই 3টে দর্শন সম্পর্কে অনেক কিছু ইনফরমেশন তোমরা জানতে পারবে, এটুকু আমি আশা রেখে আজকের ভিডিও আমি শুরু করছি, আজকের আলোচনা শুরু করছি। একবারে আর সময় নষ্ট করব না, আমরা আলোচনার পর্যায়ে একেবারে চলে যাব। দেখো, ফার্স্ট আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি যে প্রপোনেন্টস, অর্থাৎ প্রবক্তা বলতে পারি, জনক বলতে পারি, বা ফাদার অফ ফিলোসফি বলতে পারি। তো সেই জায়গা থেকে যদি আমরা দেখি, আমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ হিসাবে কিন্তু প্রত্যেকটি পাশ্চাত্য দর্শন সম্প্রদায়ের প্রতিষ্ঠাতার নাম একান্তই আমাদের জানা দরকার। যেমন আমরা আইডিয়ালিজমের প্রতিষ্ঠাতা হিসাবে প্লেটোর নাম মনে রাখবো, আইডিয়ালিজম প্লেটো, ন্যাচারালিজম রুশো, এবং সেখানে এমিল জোলা যদি নাম থাকে, এমিল জোলার নামও অবশ্যই আমরা নেব। তো ন্যাচারালিজমের ক্ষেত্রে যদি আমরা দেখি যে এমিল জোলা এবং রুশো আছে, তাহলে আমরা রুশো নেব। কিন্তু ন্যাচারালিজমের ক্ষেত্রে যদি ধরো রুশো নেই, সেই জায়গাতে এমিল জোলা আমরা কিন্তু নামটাকে স্মরণ রাখবো। আর প্র্যাগমাটিজমের প্রতিষ্ঠাতা চার্লস পিয়ার্সকে বলা হয়ে থাকে, যে প্র্যাগমাটিজমের প্রতিষ্ঠাতা চার্লস পিয়ার্স। ধরো কোনো কারণে চার্লস পিয়ার্স নেই, তখন ডিউয়ের নাম আমরা অনুসরণ করব। তাহলে এখান থেকে আমরা দেখো, প্রত্যেকটি পাশ্চাত্য দর্শন সম্প্রদায়ের যে প্রতিষ্ঠাতার নাম, আইডিয়ালিজমের প্লেটো, ন্যাচারালিজমের রুশো এবং এমিল জোলার নাম মনে রাখবো, সেই সাথে প্র্যাগমাটিজমের নাম মনে রাখবো চার্লস পিয়ার্স, এবং ডিউয়ের নামটাও আমরা স্মরণ করে রাখতে পারি। আচ্ছা, নেক্সট স্লাইডে আমরা যেটা দেখব, আচ্ছা তার আগে দেখো, এই আইডিয়ালিজমকে যদি বলা হয় যে আইডিয়ালিজম কিন্তু সবচেয়ে প্রাচীন মানে পাশ্চাত্য দার্শনিক মতবাদ, এটাও একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে আইডিয়ালিজম হচ্ছে সবচেয়ে প্রাচীন পাশ্চাত্য
দার্শনিক মতবাদ, এটাও একটু স্মরণ রাখবে। নেক্সট স্লাইডে যেটা বলা হচ্ছে ফিলোসফিক্যাল প্রিন্সিপালস অফ ট্রুথ, মানে কোন দর্শন কিসে বিশ্বাস করে সব থেকে বেশি। যেমন ধরো আইডিয়ালিজম, ভাববাদ, ভাববাদ বলছে দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড ইজ দ্য অনলি ট্রুথ, মানে আইডিয়ালিজম ভাববাদ তো কি বলছে যে এই জগতের বাইরে একটা অদৃশ্য জগৎ আছে, একটা ভাবের জগৎ আছে যার প্রতিষ্ঠাতা হলেন ঈশ্বর। এই স্পিরিচুয়াল ওয়ার্ল্ড অর্থাৎ আধ্যাত্মিক জগতই একমাত্র সত্য, অর্থাৎ ভাবের জগতই একমাত্র সত্য। এদের মতে মনের তুলনায় যাকে বলে না সরি ম্যাটেরিয়ালের তুলনায় মনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কোথায় না আইডিয়ালিজমে। তাহলে আইডিয়ালিজম কিসে বিশ্বাস করে না স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে বিশ্বাস করে, আধ্যাত্মিক জগতে বিশ্বাস করে। ন্যাচারালিজম, ন্যাচারালিজম কিসে বিশ্বাস করে না ন্যাচারাল ওয়ার্ল্ড ইজ দ্য অনলি ট্রুথ। এই প্রকৃতিবাদীরা আবার বলছে যে এই দৃশ্যমান জগতেরই জগৎটাই একমাত্র সত্য, এই নেচার এই প্রকৃতি একমাত্র সত্য জগৎ। এই যে মানে এনা একবারে বলা হয় ভাববাদের একবারে বিপরীত ধর্মী মানে দার্শনিক মতবাদ বলা হয় প্রকৃতিবাদকে। দেখো কেন বলা হচ্ছে, আইডিয়ালিজম একবারে ভাবের জগতে বিশ্বাস করছে, ন্যাচারালিজম একবারে মানে প্রকৃতিতে বিশ্বাস করছে অর্থাৎ পর্যবেক্ষণ এবং দৃশ্যমান জগতে বিশ্বাস করছে। আর ভাববাদ বলছে এই দৃশ্যমান জগৎ হচ্ছে ক্ষণস্থায়ী কিন্তু আধ্যাত্মিক জগৎ চিরস্থায়ী। এইভাবে তাই বিপরীত মতবাদ বলা হয়। এটাও একটা প্রশ্ন যে আইডিয়াল ভাববাদের বিপরীত দার্শনিক মতবাদ কাকে বলা হয়, সেটা ন্যাচারালিজমকে বলা হয়ে থাকে। তাহলে আর নেক্সট যেটা বলছে প্র্যাগমাটিজম, প্র্যাগমাটিজম আবার একটু অন্য চিন্তা ভাবনায় চলে। কিরকম অন্য চিন্তা ভাবনায় না প্র্যাগমাটিজম ইউটিলিটি ইজ দ্য অনলি ট্রুথ, অর্থাৎ উপযোগিতা, অর্থাৎ মানে এই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডেও বিশ্বাসী নয়, নেচারেও সম্পূর্ণ বিশ্বাসী নয়। বিশ্বাসী কীরকম না যেটা মানুষের কাজে আসবে, যেটা গ্রহণযোগ্য, যেটার উপযোগিতা আছে সেটাই একমাত্র সত্য, অর্থাৎ উপযোগিতার নীতিতে বিশ্বাস করে আমাদের প্র্যাগমাটিজম। তাহলে এই জায়গা থেকে আমরা স্পিরিচুয়াল ওয়ার্ল্ড যেটা সেটা আইডিয়ালিজম, যেটা ভাবের জগৎ, আর প্রকৃতি পর্যবেক্ষণযোগ্য যে প্রকৃতি সেটাতে বিশ্বাসী ন্যাচারালিজম, আর ইউটিলিটি অর্থাৎ মানুষের কাজে আসবে, মানুষের প্রয়োজনে আসবে, উপযোগিতা আসবে সেই রকম জিনিসেই বিশ্বাস করে প্র্যাগমাটিজম। আচ্ছা নেক্সট আমরা স্লাইডে চলে যাব, যেমন আমাদের হ্যাঁ নেক্সট হচ্ছে বিলিভ ইন পার্সপেক্টিভ, যে কিসে বিশ্বাস করে। যেমন ধরো আইডিয়ালিজম বিলিভ করে গডে, অর্থাৎ আইডিয়ালিজম বিশ্বাস করে ঐশ্বরিক জগতের যে প্রতিষ্ঠাতা মানে ঈশ্বর, মানে আইডিয়ালিজম বিশ্বাস করে যে জগতের প্রতিষ্ঠাতা হলেন অধীশ্বর বা ঈশ্বর, মানে ভগবান ঈশ্বর আল্লাহ, আমরা যেই ধর্মের দৃষ্টিভঙ্গিতে দেখি না কেন সেটা বলা হয়। আইডিয়ালিজম বিশ্বাস করে যে এই জগতের প্রতিষ্ঠাতা হলেন ঈশ্বর, গডে বিশ্বাস করে। ন্যাচারালিজম বিলিভ করে নেচারে, তাহলে প্রকৃতিবাদ বিশ্বাস করে যে প্রকৃতিতে, যে যেটা আমরা দেখতে পাই না, যে ভাববাদীদের দৃষ্টিভঙ্গিতে যেটা সেরকম বলছে। যে ন্যাচারালিজম কি বলছে, উল্টো বলছে যে আমরা যেটা দেখতে পাই না সেটাকে কেন সত্য বলবো, যেটা পর্যবেক্ষণযোগ্য না সেটা সত্য বলবো না। তো ন্যাচারালিজম নেচারে বিশ্বাস করে যে নেচারটাই একমাত্র সত্য। প্র্যাগমাটিজম বিলিভ করে ম্যান অ্যান্ড পিপল, অর্থাৎ মানে এরা বিশ্বাস করে যে মানুষই সমস্ত কিছু স্রষ্টা। এই যে কথাটা, এটাও একটা এমসিকিউ প্রশ্ন হয় যে ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস, একটা কথা হয় না যে ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস, মানুষই সমস্ত কিছু স্রষ্টা বা মানুষই সমস্ত কিছু তৈরি করেছে। তো প্র্যাগমাটিজম এইরকম ধারণাতে বিশ্বাস করে। আচ্ছা নেক্সট যদি আমরা দেখি যে আমরা দেখবো যে চিফ এক্সপোনেন্টস, অর্থাৎ যেটাকে বলা যেতে পারে যে আমরা তো প্রবক্তার নাম দেখলাম, যে প্লেটো দেখলাম ভাববাদে, আমরা ন্যাচারালিজমে রুশো দেখলাম, এমিল জোলা দেখলাম, আমরা প্র্যাগমাটিজমে চার্লস পিয়ার্সের আমরা প্রতিষ্ঠাতার নাম দেখলাম, কিন্তু চিফ এক্সপোনেন্ট অর্থাৎ এই দর্শন সম্প্রদায়ে কারা বিশ্বাসী ছিলেন সেই নামগুলো আমাদের একটু স্মরণ রাখতে হবে। ধরো একটু যদি জটিল প্রশ্ন ঘুরিয়ে করে থাকে যে আইডিয়া এই নিচের কোনটি আমাদের ভাববাদী দার্শনিক নয়, বা নিচের কোন ব্যক্তি প্রকৃতিবাদী দার্শনিক নয়, সেই জায়গাটা আমাদেরকে স্মরণ করার জন্য আমাদের এই যে এক্সপোনেন্টস অর্থাৎ যে ভাববাদ যে কোনো দর্শন সম্প্রদায়ে বিশ্বাসী, কে কোন দর্শন সম্প্রদায়ে বিশ্বাসী সেই মহান দার্শনিকদের নামগুলোকে আমাদের একটু স্মরণ রাখতে হবে। যেমন আইডিয়ালিজম যেমন ভারতীয় হিসাবে যেমন মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ টেগর, দয়ানন্দ, স্বামী বিবেকানন্দ, অরবিন্দ, শঙ্করাচার্য, সক্রেটিস, প্লেটো, এইরকমভাবে হেগেল, এই মানে এই যে ব্যক্তিগুলোকে আমরা দেখছি এই ব্যক্তিরা হলেন কি না চিফ এক্সপোনেন্ট, অর্থাৎ এই দার্শনিক মতবাদে বিশ্বাসী। আর ন্যাচারালিজমে আমাদের ভারতীয় হিসাবে রবীন্দ্রনাথ টেগর, অ্যারিস্টটল,
তারপরে হবস, রুসো, তারপরে হচ্ছে বেকন, তারপরে হচ্ছে আমাদের ডারউইন, ল্যামার্ক, তারপরে হচ্ছে হারবার্ট স্পেন্সার, এই সমস্ত নামগুলো আমরা একটু স্মরণে রাখবো। তাহলে ন্যাচারালিজমে আমরা এই সমস্ত দার্শনিকদের নামগুলো একটু স্মরণে রাখবো যে এই সমস্ত দার্শনিক প্রকৃতিবাদীতে বিশ্বাসী ছিলেন। প্রাগমাটিজমে চার্লস পিয়ার্স আছে, জন ডিউ আছে, কিলপেট্রিক আছে, উইলিয়াম জেমস আছে, এই সমস্ত মার্গাট আছে, তারপরে সিলার আছে। এই যে ব্যক্তিরা এরা হচ্ছে প্রাগমাটিজম অর্থাৎ প্রকৃতিবাদে অর্থাৎ উপযোগিতার দর্শনে বিশ্বাসী, যেটাকে আমরা বলছি ক্যাশ ভ্যালু ফিলোসফিও বলে থাকি। ক্যাশ ভ্যালু ফিলোসফি প্রাগমাটিজমকে বলা হয়ে থাকে। কিছু ওয়ার্ড আমি মানে এখানে উল্লেখ নেই, আমি যেগুলো বলছি সেগুলো একটু নোট করবে, সেগুলো একটু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আকারে তোমাদের কাছে কাজে লাগবে। তো এই জায়গা থেকে আমি আরেকটা তোমাদেরকে ইনফরমেশন দেবো, যেমন মহাত্মা গান্ধীকে আমরা ভাববাদেও দেখতে পাচ্ছি, আমরা প্রকৃতিবাদেও দেখতে পাচ্ছি, প্রয়োগবাদেও অনেক জায়গাতে অনেকে উল্লেখ করেছেন দৃষ্টিভঙ্গিতে। তো সেই যেমন হচ্ছে, যেমন আমরা আইডিয়াল, আমরা যদি রবীন্দ্রনাথকে দেখি তাহলে তার দৃষ্টিভঙ্গি যেটা সেটা কিন্তু আমরা ভাববাদেও দেখতে পাবো, প্রকৃতিবাদেও দেখতে পাবো এবং প্রয়োগবাদেও দেখতে পাবো। তার যে শ্রীনিকেতন বা শিক্ষাশাস্ত্র যেখানে হাতে কলমে কাজ ছিল, তো সেইগুলো প্রকৃতিবাদের দৃষ্টিভঙ্গি ছিল। কিন্তু তাকে যদি সব অপশন থাকে যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন দার্শনিক মতাদর্শে বিশ্বাসী ছিলেন, তাহলে তো আমরা সবেই দেখলাম কি, তাহলে কি নেব, সেটা আমরা ন্যাচারালিজম নেব। কারণ তার উল্লেখযোগ্য যে প্রতিষ্ঠান, যেটা আমরা শান্তিনিকেতন যে প্রতিষ্ঠা করেছিলেন, কত না 1901 সালে উনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, এখানে আমি একটা তোমরা কমেন্টের জন্য একটা ক্লু দিয়ে রাখছি, ওনার বিশ্বভারতী কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, বিশ্বভারতী কত সালে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরিণত হয়েছিল, তোমরা একটু কমেন্ট সেকশনে জানাবে। আচ্ছা, তাহলে এইভাবে আমরা বিষয়টাকে মনে রাখবো। নেক্সট আমরা স্লাইডে চলে যাব। নেক্সট স্লাইডে আমরা দেখে নেব যে ছেড়ে গেলাম, হ্যাঁ নেক্সট স্লাইডে আমরা দেখে নেব যে মিনিং অফ এডুকেশন যে কি বলছে। তো এই জায়গা থেকে যদি আমরা খেয়াল করি না, যে আইডিয়ালিজম বলছে যে আইডিয়ালিজমের দৃষ্টিভঙ্গি থেকে শিক্ষার লক্ষ্য কি না, অ্যাকর্ডিং টু আইডিয়ালিজম এডুকেশন টু বি দ্য স্পিরিচুয়াল নিড। তো যেটা বলা হচ্ছে যে কিসে বিশ্বাস, মানে কি শিক্ষার লক্ষ্যটা কি, মানে মিনিং অফ এডুকেশন কি, অ্যাকর্ডিং টু আইডিয়ালিজম এডুকেশন হবে কি স্পিরিচুয়াল নিড, আধ্যাত্মিক যে চাহিদা, যে যে অদৃশ্য জগতের চাহিদা, এই যে মানে বিষয়ের প্রতি মানে দৃষ্টিভঙ্গি দেওয়া হয়েছে এখানে, যে শিক্ষাটা কি হবে না স্পিরিচুয়াল নিডের স্যাটিসফ্যাকশন দেওয়া। আর ন্যাচারালিজম যেটা বলে যে অ্যাকর্ডিং টু ন্যাচারালিজম এডুকেশন ইজ এ বায়োলজিক্যাল নিড, অর্থাৎ এরা সেই ডারউইনের যে অস্তিত্বের জন্য সংগ্রামের সঙ্গে আমাদের প্রকৃতিবাদের মিল রয়েছে, যে ডারউইনের যে অস্তিত্বের জন্য সংগ্রাম, স্ট্রাগল ফর এক্সিস্টেন্সি, এই জায়গার সঙ্গে ন্যাচারালিজমের মিল আছে। যে এখানে বলছে যে বায়োলজিক্যাল যে জৈবিক চাহিদাগুলো রয়েছে সেটার প্রতি গুরুত্ব দেওয়াই হবে শিক্ষা, এরকম ভাবা হচ্ছে আমাদের প্রকৃতিবাদে। আর আমাদের প্র্যাগমাটিজমে যেটা ভাবা হচ্ছে যে টু দ্য প্র্যাগমাটিস্ট এডুকেশন ইজ এ সোশ্যাল নিডস। প্র্যাগমাটিজম আবার খেয়াল করবে যে সোশ্যাল নিডে বেশি গুরুত্ব দেয়, সামাজিক চাহিদাকে বেশি গুরুত্ব দেয়, সেই জায়গা থেকে ব্যক্তিকে গুরুত্ব দেয়। কিন্তু আমাদের প্র্যাগমাটিজমে যেটা বেশি গুরুত্ব দেয় সোশ্যাল নিডে গুরুত্ব দেয়। যেমন ধরো, তাহলে আমরা এখান থেকে কি দেখলাম, যে যদি আমরা একটা সংজ্ঞা ভাবি, আচ্ছা আমরা সংজ্ঞাটা নেক্সট এতে দেখবো, তাই এখানে আলোচনা করছি না। তাহলে যেটা বলছে মিনিং অফ এডুকেশন আইডিয়ালিজম হচ্ছে স্পিরিচুয়াল নিডের স্যাটিসফ্যাকশন, আর আমাদের হচ্ছে ন্যাচারালিজমে বলা হচ্ছে বায়োলজিক্যাল নিডের স্যাটিসফ্যাকশন, আর আমাদের প্র্যাগমাটিজমে বলা হচ্ছে সোশ্যাল নিডস। আচ্ছা, নেক্সট আমরা স্লাইডে যাব। নেক্সট স্লাইডে বলছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, অর্থাৎ এই যে পাশ্চাত্য দার্শনিক সম্প্রদায়গুলো রয়েছে না, এদের কোন নীতির উপরে প্রতিষ্ঠিত, তাই সেগুলোকে আমরা একটু সংক্ষেপে বিষয়গুলোকে একটু দেখে নেব। যেমন আইডিয়ালিজমের জায়গাটা যদি আমরা দেখি, এখানে আমরা কি দেখতে পাবো, আইডিয়ালিজম বিলিভ ইন গড। তাহলে আইডিয়ালিজম কিসে বিশ্বাস করে, ঈশ্বরে, ভগবানে বিশ্বাস করে। আবার বলছে আই ট্রাস্ট ইন দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, অর্থাৎ আধ্যাত্মিক জগৎ, যেটা অদৃশ্য জগৎ, যেটা ভাবের জগৎ, যেটা চেতনার জগৎ, যেটা মনের জগৎ, সেটাতে বিশ্বাস করে। আচ্ছা, আবার নেক্সট বলছি যে স্পিরিচুয়াল ভ্যালু আর সুপ্রিমি অ্যান্ড হচ্ছে ইউনিভার্সাল, অর্থাৎ
যে আধ্যাত্মিক যে মানে মূল্যবোধ সেটা হচ্ছে সুপ্রিম, সেটা হচ্ছে কোনো পরিবর্তন হয় না। সেটা কি তারা বলা হচ্ছে, এদের দৃষ্টিভঙ্গিতে বলা হচ্ছে ভ্যালু অর্থাৎ মূল্যবোধ হচ্ছে একটা চিরস্থায়ী, এটা কোনো পরিবর্তন হয় না। যেটা বলা হচ্ছে ভ্যালু আর প্রি ডিটারমাইন্ড, এদের দৃষ্টিভঙ্গিতে বলা হচ্ছে কোনো মূল্যবোধ কোনো পরিবর্তন হয় না, মূল্যবোধ হচ্ছে চিরস্থায়ী, মূল্যবোধের কোনো পরিবর্তন ঘটে না। সেই জায়গা থেকে আইডিয়ালিজম বলছে ভ্যালু আর প্রি ডিটারমাইন্ড। আবার এখানে বলা হচ্ছে ইট ইজ এ মনিজম কনসেপ্ট, অর্থাৎ যেটাকে বলা হয় এক 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 দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী যাকে বলা হয়, বা এক তত্ত্বে বিশ্বাসী যাকে বলা হয়, যে মনিজম, যে নিজের যে দৃষ্টিভঙ্গি যে আধ্যাত্মিকতা এর বাইরে আর কিছু ভাবে না, তো এটাকেই মনিজম কনসেপ্ট বলা হয়। এবং নেক্সট যেটা বলা হচ্ছে যে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড ইজ এ রিয়েল ওয়ার্ল্ড, এদের দৃষ্টিভঙ্গিতে যে অদৃশ্য জগৎ এটাই একমাত্র সত্য। তাহলে এইগুলো নীতি, দেখো এখান থেকে কি রকম প্রশ্ন হতে পারে, যে আমাদেরকে প্রশ্ন দিতে পারে যে নিচের কোনটি আমাদের ভাববাদের নীতি অনুযায়ী সঠিক নয়, ভাববাদী দর্শন অনুযায়ী কোনটি সঠিক নয়। সেখানে এরকম তিনটে অপশন দিয়ে দিল, তার মধ্যে থেকে একটা অপশন হয়তো দিয়ে দিল যেটাকে বলা হচ্ছে যে ভ্যালু ইজ চেঞ্জেবল, অর্থাৎ ভ্যালুর মূল্যবোধের পরিবর্তন, তাহলে সেটা তার মধ্যে পড়ছে না। তো এই প্রিন্সিপালগুলো আমাদের গুরুত্বপূর্ণ, এই প্রিন্সিপাল আমাদেরকে সেই দর্শন সম্পর্কে অনেকটা ধারণা তৈরি করে, যার ভিত্তিতে আমরা অনেক আন্ডারস্ট্যান্ডিং লেভেলের প্রশ্ন কিন্তু সলভ করতে পারবো। নেক্সট যেটা বলা হচ্ছে ন্যাচারালিজম, ন্যাচারালিজম কি বলছে দেখো, তাদের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল কি বলছে, যে নো ফেথ ইন গড অ্যান্ড স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, এরা আবার ভগবানে বিশ্বাস করে না, এবং এরা যে আধ্যাত্মিক জগৎ এতে বিশ্বাস করে না, এরা বলছে যে ভগবানে কোনো বলে কিছু নেই, এতে বিশ্বাস করি না, এবং স্পিরিচুয়াল ওয়ার্ল্ডেও আমরা বিশ্বাস করি না, যেটা চোখে দেখতে পাই না, এটা পর্যবেক্ষণযোগ্য না, এটা আমি এই আত্মা ভগবান ঈশ্বর এইসব আমি বিশ্বাস করি না। আবার বলছে নেচার ইজ এ এভরিথিং, প্রকৃতি সব কিছু, এদের মতে যে প্রকৃতি এটাই সব কিছু। আবার বলছে যে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড ইজ দ্য রিয়েল ওয়ার্ল্ড, যে এই যে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড যেটাকে স্পর্শ করা যাচ্ছে, টাচ করা যাচ্ছে, অর্থাৎ এই প্রকৃতি, এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডই একমাত্র রিয়েল ওয়ার্ল্ড, যেখানে যেটা অদৃশ্য চোখে দেখা যাচ্ছে না সেটা আইডিয়ালিজমের ক্ষেত্রে রিয়েল ওয়ার্ল্ড হচ্ছিল। নেক্সট যেটা বলছে যে ফিজিক্যাল ওয়ার্ল্ড ইজ এ সুপ্রিম অ্যান্ড ইউনিভার্সাল, যেটা মানে যেটা যেটা ধরো পর্যবেক্ষণযোগ্য, যেটা ফিজিক্যাল ওয়ার্ল্ড বলা হচ্ছে, যেটা বস্তুগত দিক, সেটাই একমাত্র সত্য বলে বা সুপ্রিমো বা স্থায়ী বলে বলা হচ্ছে, স্থায়ী চিরস্থায়ী বলে বলা হচ্ছে। আচ্ছা নেক্সট যেটা বলছে ইট ইজ এ অলসো মনিজম কনসেপ্ট, যে কেন এটাও প্রকৃতির একটা কনসেপ্ট, এটাও মানে যখনই কোনো একটা দর্শন সম্প্রদায় না যে একটা দৃষ্টিভঙ্গির উপরে প্রতিষ্ঠিত হবে না, সেই সেই দর্শন সম্প্রদায়গুলোকে মনিজম বলা হয়। তবে এই জায়গা থেকে বলা হয় যে আইডিয়ালিজম যতটা গভীর মনিজম আছে, ন্যাচারালিজম হয়তো অতটা নেই, কিন্তু মনিজম কনসেপ্ট, আমরা আইডিয়ালিজমকে মনিজম বলবো আর প্র্যাগমাটিজমকেও ন্যাচারালিজমকেও মনিজম কনসেপ্ট হিসাবেই দেখব। নেক্সট যেটা বলা হচ্ছে যে প্র্যাগমাটিজম, প্র্যাগমাটিজম যেটা বলা হচ্ছে যে কি কি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আছে না, বিলিভ ইন ম্যান, অর্থাৎ এরা মানে মানুষে বিশ্বাস করে, যেটা আমরা সেখানে দেখেছিলাম যে মানুষে বিশ্বাস করে, মানুষই সমস্ত কিছু স্রষ্টা। এই যে একটা প্রশ্ন হয়ে থাকে যে মানুষই সমস্ত কিছু স্রষ্টা, ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস, এটা কোন দর্শনে বলা হয়েছে, যেটা প্র্যাগমাটিজমে বলা হয়েছে। আবার বলা হচ্ছে দ্য পাওয়ার অফ ম্যান ইজ সুপ্রিম, যে সমস্ত কিছু স্রষ্টা তৈরি হচ্ছে ম্যান, যা কিছু পাওয়ার সব মানুষের হাতে আছে। নেক্সট মানুষই কারণ সমস্ত কিছু তৈরি করেছে, এটা প্র্যাগমাটিজম বিশ্বাস করে। আবার প্র্যাগম্যাটিজম বলছে যে স্পিরিচুয়াল প্রিন্সিপাল আর নট ইউনিভার্সাল, কোনো আধ্যাত্মিক যে নীতি সেটা কোনো ইউনিভার্সাল বা কোনো চিরস্থায়ী নয়। এবং প্র্যাগম্যাটিজমে বলা আছে ভ্যালু আর ম্যান মেড, এই যে মূল্যবোধ এটা তো মানুষের সৃষ্টি, দে আর নট প্রিডিটারমাইন্ড, কোনো মূল্যবোধ আগে থেকে সৃষ্টি নয়, মানুষ তার প্রয়োজনে মূল্যবোধ তৈরি করে এবং মূল্যবোধের পরিবর্তন ঘটায়। তো এখানে বলছে মূল্যবোধ কোনো চিরস্থায়ী নয়, এটা হচ্ছে প্রিডিটারমাইন্ড একদমই নয়, যেটা আমাদের আইডিয়ালিজমে মূল্যবোধকে প্রিডিটারমাইন্ড বলছিল, ডিটারমিনেন্ট বলছিল। নেক্সট যেটা বলছে ইট ইজ এ প্লুরালিস্টিক কনসেপ্ট, অর্থাৎ যেটাকে মানে বহু তত্ত্ববাদ বলা হয়, বহু তত্ত্ব মানে অনেক কিছুতে বিশ্বাস করে, একবারে একটাতে কোনো চিরস্থায়ী নয়, কারণ কি মানুষের যেখানে প্রয়োজন যেটা চাহিদা সেটাকে গুরুত্ব দিচ্ছে, তাই এটা বহু তত্ত্বে বিশ্বাসী। তো এই নীতিগুলোকে একটু ভালো করে স্মরণ করার চেষ্টা করবে। নেক্সট যদি আমরা দেখি যে আমরা যেটা দেখতে পাবো যে প্রিন্সিপাল অফ এডুকেশন, অর্থাৎ এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা এডুকেশনকে কিভাবে দেখছি প্রত্যেকটা দর্শন সম্প্রদায়, সেটা আমরা এই স্লাইডে একটু আলোচনা করব যে এডুকেশনকে মানে কোন দৃষ্টিভঙ্গিতে বা কিভাবে দেখছি সেটা আমরা এখানে একটু দেখব। যেমন ধরো যে আইডিয়ালিজম কি বলছে,
আইডিয়ালিজম বলছে যে প্রিন্সিপালস অফ এডুকেশন আর এন্টায়ারলি বেসড অন স্পিরিচুয়ালিজম অ্যান্ড এথিক্স। অর্থাৎ এরা বলতে চাইছে যে শিক্ষার মানে যে নীতি সেটা কি হবে, যে একটা স্পিরিচুয়াল এবং একটা নৈতিকতার উপরে, একটা এথিক অর্থাৎ নীতির উপরে, একটা হচ্ছে এর উপরে প্রতিষ্ঠিত হবে। এটা আইডিয়ালিজমের শিক্ষার প্রিন্সিপাল হিসেবে দেখা যায়, এডুকেশনাল প্রিন্সিপাল। এনাদের দৃষ্টিভঙ্গি তাহলে শিক্ষা কি বলছে না, একটা স্পিরিচুয়াল জায়গার উপরে প্রতিষ্ঠিত, আধ্যাত্মিকতার উপরে প্রতিষ্ঠিত হবে। যেমন ধরো এখানে একটা সুন্দর বিষয় বলি, যে আমাদের যদি আমরা বিবেকানন্দের কথা দেখি তাহলে আমরা কি দেখব, যে বিবেকানন্দ বলছেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন পারফেকশন অলরেডি ইন ম্যান। এটা বিবেকানন্দ বলছেন। তাহলে বিবেকানন্দ কি বলছে, যে শিশুর অন্তরে লুকিয়ে থাকা সত্তার বিকাশ সাধনই হলো শিক্ষা। তাহলে এই যে অন্তরে, এটা তো অদৃশ্য, তো এই যে কনসেপ্ট, এটার সঙ্গে ভাববাদের আমরা মিল খুঁজে পাই। তো এই যে জায়গাটা বলা হচ্ছে, এবং এই আইডিয়ালিজমকে বলা হয় টিচার অ্যান্ড সাবজেক্ট সেন্টার্ড এডুকেশন বলা হয়। এখানে সেলফ রিয়েলাইজেশনকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তাহলে প্রিন্সিপাল অফ এডুকেশন আইডিয়ালিজমের কি বলছে না, টিচার অ্যান্ড সাবজেক্ট সেন্টার্ড এডুকেশন এদের দৃষ্টিভঙ্গিতে, এখানে স্টুডেন্ট সেন্টার নয়, সাবজেক্ট সেন্টার এবং টিচার সেন্টার। এবং সেই সঙ্গে এটা শিক্ষার যে মূল প্রিন্সিপাল নীতি হবে সেটা সেলফ রিয়েলাইজেশন, আত্ম উপলব্ধি, নিজেকে উপলব্ধি। কারণ এটা কি আধ্যাত্মিকতার উপরে প্রতিষ্ঠিত। তাহলে এখানে শিক্ষার মূল যে জায়গাটাকে গুরুত্ব দিচ্ছে না সব থেকে, সেটা হচ্ছে টিচার সেন্টার, সাবজেক্ট সেন্টার এবং সেলফ রিয়েলাইজেশন। এই কথাগুলো আমরা একটু মনে রাখবো। আচ্ছা, নেক্সট যেটা আছে যে ন্যাচারালিজম কি বলছে দেখো, প্রিন্সিপাল অফ এডুকেশন আর বেসড অন সাইকোলজি। অর্থাৎ এখানে আবার বলা হচ্ছে যে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে কিন্তু শিক্ষাক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে, যে সাইকোলজি, যে প্রিন্সিপাল অফ এডুকেশন আর বেসড অন সাইকোলজি। এবং এখানে বলা হচ্ছে যে চাইল্ড সেন্টার, শিশুকে সম্পূর্ণ বা পূর্ণ স্বাধীনতা। যদি আমরা এখানটা ভাবি না, যে ধরো আমরা এইভাবে ভাবতে পারি যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কি ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতিবাদী ছিলেন। তিনি শিশুকে তার শান্তিনিকেতনে খোলা পরিবেশে শিক্ষার জন্য ছেড়ে দিয়েছিলেন, যে শিশুকে সম্পূর্ণ স্বাধীনতা দাও। এই যে জায়গাটা, এটা কি চাইল্ড সেন্টার্ড এডুকেশন। তাহলে আমাদের ন্যাচারালিজম হচ্ছে চাইল্ড সেন্টার্ড এডুকেশন। ইট ইজ এগেনস্ট বুক লার্নিং, মানে এইখানে মানে শুধু মানে পাঠ্যপুস্তক কেন্দ্রিক বইয়েতে মানে চর্চাতে বিশ্বাসী ছিলেন না, মানে ছিল না এই প্রকৃতিবাদী দর্শন সম্প্রদায়। এখানে এক্সপেরিমেন্ট এবং অবজারভেশনকে ভীষণভাবে এদের এডুকেশন সিস্টেমে গুরুত্ব দেওয়া হতো, যে এক্সপেরিমেন্ট অর্থাৎ কোনো পরীক্ষামূলক কাজ করা এবং সেটা অবজারভেশন, পর্যবেক্ষণমূলক দৃষ্টিভঙ্গি, এটা আমাদের ন্যাচারালিজমের জায়গা ছিল। আচ্ছা, একটা মিনিট। হ্যাঁ, তো তাহলে আমরা এখানে যেটা দেখতে চাইছি, যে এখানে চাইল্ড সেন্টারকে গুরুত্ব দিচ্ছে ন্যাচারালিজমে, এখানে এক্সপেরিমেন্টকে গুরুত্ব দিচ্ছে এবং অবজারভেশনকে গুরুত্ব দিচ্ছেন, এবং কিন্তু এই বুক লার্নিং, শুধু পাঠ্যপুস্তক লার্নিংকে কিন্তু এখানে অনেকটাই মানে নেগলেক্ট করেছে বা এটাকে গ্রহণ করা হয়নি। নেক্সট যেটা বলা হচ্ছে যে প্র্যাগমাটিজমে যেটা বলা হচ্ছে যে প্রিন্সিপাল অফ এডুকেশন আর বেসড অন সাইকোলজি অ্যান্ড সায়েন্স। এখানে মনোবিজ্ঞান এবং বিজ্ঞানকে এখানে গুরুত্ব দিচ্ছে। এখানে চাইল্ড ইজ এ সেন্টার, মানে মানে অফ এ অল এডুকেশনাল অ্যাক্টিভিটি, শিক্ষার সমস্ত কেন্দ্রবিন্দুর মাঝে থাকবে কে না চাইল্ড থাকবে। এখানে নেগলেক্টস বুক লার্নিং, এখানেও কিন্তু পুঁথিগত যে মানে বইয়ের শিক্ষা মানে পুস্তক কেন্দ্রিক, সেটা কিন্তু নেগলেক্ট করেছে। ইট ইজ এ প্রোগ্রেসিভিজম বা প্রোগ্রেসিভ, ডাইনামিক অ্যান্ড চেঞ্জেবল আইডিওলজি। অর্থাৎ এই যে এডুকেশনটা, প্র্যাগমাটিজম এডুকেশন কনসেপ্টটা এক প্রোগ্রেসিভ, গতিশীল, এক ডাইনামিক, পরিবর্তনশীল এবং চেঞ্জেবল, যেটা চেঞ্জেবল আইডিওলজি, পরিবর্তনশীল ধারণা। এবং এখানে যেটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা লার্নিং বাই ডুইং, হাতে কলমে কাজের কথা বলা হয়েছে। এটা লার্নিং বাই ডুইং এর কথা বলা হয়েছে এখানে। যেমন ধরো একজন টিচার কোনো কিছু বিষয় সম্পর্কে, গাছ সম্পর্কে, প্রকৃতি সম্পর্কে ব্যাখ্যা করছে ক্লাসরুমে, যে গাছ এরকম, গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের অনেক কিছু জীবনযাপন আমাদের মানে অনেক কিছু হেল্প করে, গাছ আমাদের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ একটা উপাদান। তো এই যে ধারণাটা দিচ্ছেন টিচার ক্লাসরুমে, সেটা আইডিয়ালিজম। কিন্তু সেই টিচার যখন বাইরে নিয়ে গিয়ে ফিল্ডে গিয়ে অবজারভেশন করছে যে এইটা গাছ, গাছের কিভাবে বৃদ্ধি বিকাশ হয়, গাছ আমাদের কি কি দেয়, যে ফিল্ডে যাচ্ছে, সেটা আমাদের হয়ে যাচ্ছে ন্যাচারালিজম।
আবার যখন টিচার সেই স্টুডেন্টকে গাছের যে গাছ পরিচর্যা করা, গাছ লাগানো, গাছের বৃদ্ধি বিকাশ দেখা, মানে তাকে যখন কোনো কিছু হাতে কলমে কাজ করাচ্ছে না, সেটা লার্নিং বাই ডুইং হয়ে যাচ্ছে, যেটা প্র্যাগম্যাটিজমে এসে আমাদের আসছে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব যে এইমস অফ এডুকেশন, শিক্ষার আমরা লক্ষ্যের জায়গাতে চলে যাব, যে শিক্ষার লক্ষ্য কি, মানে কোন দর্শন সম্প্রদায়ের মতে শিক্ষার লক্ষ্য কি রকম, সেই কনসেপ্টটা আমরা একটা এখানে দেখব। যেমন আইডিয়ালিজম বলছে সেলফ রিয়েলাইজেশন অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট, মানে আত্ম উপলব্ধি এবং সেখানে বলছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ব্যক্তিত্বের বিকাশ, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, আধ্যাত্মিকতার বিকাশ, আর তারপর যে রিয়েলাইজেশন অফ ট্রুথ, সত্যকে মানে অনুভব করতে হবে, বিউটি, ওখানটা একটু মিস্টেক করছি, থেমে গেলাম। রিয়েলাইজেশন, ট্রুথ, বিউটি অ্যান্ড গুডনেস, এই কনসেপ্ট আইডিয়ালিজম। এটা একটা ভালো এমসিকিউ, যে কোন দর্শনে বলা হয়েছে ট্রুথ, বিউটি অ্যান্ড গুডনেসের কথা বলা হয়েছে। এবং এখানে হচ্ছে প্রিজার্ভেশন অ্যান্ড ট্রান্সমিশন অফ কালচারের কথা বলা হয়েছে, যে সংস্কৃতি, যে আদর্শ, যে মূল্যবোধ, ভাবধারা, সেটাকে সংরক্ষণ করতে হবে এবং সেটা পরবর্তী প্রজন্মে সঞ্চালন ঘটাতে হবে। এই বিষয়গুলো হচ্ছে আমাদের ভাববাদী দর্শনের লক্ষ্য হিসাবে ধরা হয়। তাহলে এক হচ্ছে সেলফ রিয়েলাইজেশন, নিজেকে চেনা, নিজেকে নিজেকে রিয়েলাইজ করা যে আমি কি, আমার কতটা ক্ষমতা, চেতনা, এটা, এবং পার্সোনালিটি, ব্যক্তিত্বের বিকাশ, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, আধ্যাত্মিকতার বিকাশ। তারপরে বলছে রিয়েলাইজেশন, ট্রুথ, বিউটি অ্যান্ড গুডনেস, এবং সেই সাথে বলছে আমাদের যেটা সত্যম শিবম সুন্দরের যে ধারণা, এই বাংলাতে যদি বলা হয়, এবং প্রিজার্ভেশন অ্যান্ড ট্রান্সমিশন অফ কালচার, অর্থাৎ যে কালচার, যে সংস্কৃতি, কালচার বলতে কি বোঝায়, কোনো দেশের, কোনো জায়গার, কোনো স্থানের নিয়ম নীতি, আদর্শ, ভাবধারা কিন্তু সেখানে কালচার বলা হয়। এই কালচারকে সংরক্ষণ এবং সঞ্চালন আমাদের আইডিয়ালিজমের আমাদের জায়গাতে পড়ছে শিক্ষার লক্ষ্য হিসাবে। ন্যাচারালিজম বলছে কি, বলছে যে অ্যাটেন্ড প্রেজেন্ট অ্যান্ড ফিউচার হ্যাপিনেস, যে তুমি বর্তমানে কিভাবে সুখী থাকবে, ভালো থাকবে, এবং ভবিষ্যতে কিভাবে ভালো থাকবে, সেইটাকে দেখার কথা বলছে। যে শিক্ষার লক্ষ্য হবে যে বর্তমানে এবং মানে ফিউচারে তোমার কিভাবে তুমি হ্যাপিনেস, ভালো থাকবে, সেটা হবে শিক্ষার লক্ষ্য, ভালো রাখা তোমাকে। এবং হচ্ছে বলা যে প্রিপারেশন ফর দ্য স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অস্তিত্বের জন্য সংগ্রাম, যেটা ডারউইনের কথা বলছিলাম, বিবর্তনবাদ ডারউইনের, যেখানে বলা হচ্ছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, যদি প্রাণী তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে চাই পৃথিবীর বুকে, তাহলে তাকে সংগ্রাম করতে হবে। তো এই সংগ্রামের জন্য তৈরি করা শিক্ষার লক্ষ্য, এটা আমাদের কিসের না, ন্যাচারালিজমের দৃষ্টিভঙ্গি। অ্যাডাপ্টেশন টু এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশ যে প্রকৃতি, এই পরিবেশের সঙ্গে অভিযোজন করতে হবে, মানে এনভায়রনমেন্টের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, অ্যাডাপ্টেশন করতে হবে, এটা শিক্ষার লক্ষ্য ন্যাচারালিজমের। নেক্সট বলছে প্র্যাগম্যাটিজম, প্রয়োগবাদে কি বলছে, এইমস অফ এডুকেশন আর নট প্রিডিটারমাইন্ড, দে আর চেঞ্জ উইথ দ্য টাইম অ্যান্ড নিডস ফর দ্য সোসাইটি। শিক্ষার লক্ষ্য কোনো প্রিডিটারমাইন্ড হবে না, সেটা সময় পরিবর্তনের সাথে, সমাজ পরিবর্তনের সাথে সাথে, ব্যক্তির নিড, চাহিদা পরিবর্তনের সাথে সাথে কিন্তু পরিবর্তন হবে। খুব সুন্দর কথা, কারণ একটা লক্ষ্য তো সব দিন চলবে না। আজ থেকে যদি আমরাই ফিল করি 10 বছর আগে যে শিক্ষার লক্ষ্য ছিল, যে চাহিদা ছিল সমাজে, সেটা তো নেই, পরিবর্তন হয়েছে। তাই এই চেঞ্জেবল যে এডুকেশন সিস্টেম, শিক্ষার লক্ষ্য পরিবর্তন হবে সোসাইটির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে, ব্যক্তির চাহিদার সঙ্গে তাল মিলিয়ে, এই যে কনসেপ্ট, এটা আমাদের প্র্যাগম্যাটিজমের কনসেপ্ট। আচ্ছা দেখো, এটা এক বড় অনেক বিষয়, এই 4টে ফিলোসফিকে তো আর 1 ঘন্টাতে আলোচনা করা যায় না, তবুও মূল বিষয়গুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি, আশা করি অনেকটাই হেল্পফুল হবে। যদি এই জায়গা পর্যন্ত কেউ এসে থাকো, তাহলে অবশ্যই বলবো যে চ্যানেলটাকে একটু সাবস্ক্রিপশন করে নেবে, আর অবশ্যই একটা লাইক করবে ভালো যদি লাগে অবশ্যই, আর কমেন্টে জানাবে, কোনো না কোনো কমেন্ট করবে যদি ভালো লাগার কিছু থাকে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব, নেক্সট স্লাইডে চলে যাব। নেক্সট হচ্ছে আমরা দেখব কারিকুলাম পাঠ্যক্রম। তো এই জায়গাটা একটু ফিল করো। দেখো, কারিকুলামের জায়গাতে আমরা কি মনে রাখবো, আমরা সব সাবজেক্ট পড়তে পড়বো, যে এই আমাদের এর জন্য আমরা তো এসে টাইপ এক্সাম দিতে যাচ্ছি না, আমরা এমসিকিউ দিতে যাচ্ছি। আমাদের স্টাডির একটা গুরুত্বপূর্ণ জায়গা হবে যে কোনটা এমসিকিউ হতে পারে। সব জায়গায় কি এমসিকিউ হতে পারে না, কোন জায়গাটা এমসিকিউ এর ইঙ্গিত দিচ্ছে যে আমি এমসিকিউ হতে পারি, সেই জায়গাগুলোকে ধরা আমাদের মূল বিষয়। যেমন ধরো আমাদের আইডিয়ালিজমে যেটা দেখা হয় না, আইডিয়ালিস্টিক কারিকুলাম, যেটাকে বলা হয় কনস্ট্রাক্টেড, যেটা বলা হয় ডেভেলপমেন্ট অ্যাকর্ডিং টু আইডিয়াস ইটারনাল ভ্যালু, অর্থাৎ চিরস্থায়ী মূল্যবোধের
এবং আদর্শ আইডিয়ার উপরে ভাবের উপরে নির্ভর করে আমাদের এই নীতির উপরে নির্ভর করে আইডিয়ালিজম বলছে পাঠ্যক্রম তৈরি করতে হবে। হিউম্যানিস্টিক মানবতা, হিউম্যানিস্টিক সাবজেক্ট এবং সোশ্যাল সায়েন্স এইগুলোর উপরে কথা বলেছে। তা আইডিয়ালিজম কিন্তু নির্দিষ্ট পাঠ্যক্রমের কথা বলেছি, ন্যাচারালিজম নির্দিষ্ট পাঠ্যক্রমের কথা বলেছে আবার না বলেছে, এটা নিয়ে একটা দ্বন্দ্ব। কিন্তু যে বলা হচ্ছে যে প্র্যাগম্যাটিজম ডাজ নট বিলিভ ইন ফিক্সড কারিকুলাম, নির্দিষ্ট পাঠ্যক্রমের কথা কিন্তু বলেনি। চাহিদা অনুযায়ী, সময় অনুযায়ী, সমাজের পরিবর্তন অনুযায়ী কারিকুলাম পরিবর্তন হবে। তাই ফিক্সড কারিকুলাম যদি এখানে অপশানে থাকে যে কোন পাশ্চাত্য দর্শন সম্প্রদায় নির্দিষ্ট পাঠ্যক্রমের কথা বলেনি, এইখানে এই পুরো স্লাইডের মূল বিষয়টাই এটা যে প্র্যাগম্যাটিজম বলেনি। কোনো জায়গা থেকে আমাদের ন্যাচারালিজম মনে হতে পারে যে প্রকৃতিতেও তো স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু তবুও প্রকৃতিবাদী দর্শনে অনেক কিছু সাবজেক্ট, অনেক বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে, যদিও কিছুটা নেগলেক্ট করা হয়েছে, বুককে তুলনামূলক আইডিয়ালিজমের থেকে একটু ফ্লেক্সিবল করা হয়েছে। কিন্তু যে মেন যদি ভাবে দেখা হয় তাহলে প্র্যাগম্যাটিজমেই বলা হচ্ছে যে সাবজেক্ট গড়বে ইউটিলিটির উপরে, প্রয়োজনীয়তার উপরে, চাহিদার উপরে। এবং প্র্যাগম্যাটিজম ইজ দ্য ওয়েস্টার্ন ফিলোসফিক্যাল স্কুল থট দ্যাট ডাজ নট বিলিভ ইন এ ফিক্সড কারিকুলাম, নির্দিষ্ট কিন্তু পাঠ্যক্রমে বিশ্বাস করেনি। বাকি সাবজেক্টগুলো আমি পড়লাম না, কারণ আমাদেরকে বলবে না যে হেলথ কে বলেছে বা কোনো সায়েন্সের বা সাইকোলজি পাঠের কথা কোন দর্শন বলেছে। মূল থিমগুলোকে একটু আমাদেরকে জানতে হবে। নেক্সট আমরা স্লাইডে চলে যাব যে মেথডস অফ টিচিং, অর্থাৎ কিভাবে পাঠদান করা হবে। আইডিয়ালিজমের চিন্তা ভাবনা আলাদা, যে এই কিভাবে পাঠদান করা হবে, কিভাবে পাঠদান করা উচিত, এবং আমাদের ন্যাচারালিজম বলছে যে কিভাবে আমাদের পাঠদান করা উচিত স্টুডেন্টদেরকে বা কিভাবে শেখানো উচিত, এবং ঠিক উল্টোভাবে প্র্যাগম্যাটিজম আবার বলছে যে কিভাবে শেখানো উচিত। তো সেই জায়গাগুলো যদি আমরা দেখি যে কি মেথড ইনক্লুড, যেটাকে বলা হয় লেকচারিং মেথড, ডিসকাশন মেথড, কোশ্চেনিং মেথড অ্যান্ড সেলফ স্টাডি, এইগুলোকে গুরুত্ব দিয়েছে। কনজারভেশন, ডিসকাশন, লেকচার, বুক স্টাডি, এইগুলোকে গুরুত্ব দিয়েছে। তো আইডিয়ালিজম মেনলি লেকচারিং, ডিসকাশন, কোশ্চেন এবং সেলফ স্টাডি, এবং সেই সঙ্গে কতগুলো বলা আছে কোশ্চেন আনসার মেথড, কনজারভেশন মেথড এবং ডিসকাশন মেথড, লেকচার মেথড এবং বুক স্টাডি, এইগুলো মেথড হিসাবে রাখার কথা বলা হয়েছে। ন্যাচারালিজম আবার বলছে যে ন্যাচারালিস্টিক্স এমফাসিস লার্নিং বাই ডুইং, লার্নিং বাই সেলফ এক্সপিরিয়েন্স, লার্নিং বাই প্লে, খেলার মাধ্যমে। তো খেলার মাধ্যমে যেটা বলা হচ্ছে, এবং দ্য অ্যাডপ্ট দ্য ফলোয়িং মেথড অফ টিচিং, অবজারভেশন, প্লে ওয়ে, ডালটন প্ল্যান, হিউরিস্টিক মেথড, মন্তেশ্বরী মেথড অ্যান্ড কিন্ডারগার্টেন মেথড। এখানে আমাদেরকে একটা গুলিয়ে ফেলতে পারে। দেখো, কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবক্তা কিন্তু ফ্রয়েবেল, কিন্তু ফ্রয়েবেল নিজে আইডিয়ালিজম ছিলেন, ভাববাদী দার্শনিক ছিলেন। কিন্ডারগার্টেনের কনসেপ্ট কিন্তু, এই কনসেপ্টটা কিন্তু ন্যাচারালিজম মেনেছে। এই বাচ্চা শিশুদেরকে কিভাবে শেখানো হবে, মানে প্রাক প্রাথমিক শিশুদের ক্ষেত্রে। তো এই আবার দেখো আরেকটা জায়গা নিয়ে আমাদের দ্বন্দ্ব তৈরি করে, যে লার্নিং বাই ডুইং আমাদের ন্যাচারালিজমেও দেখতে পাই, প্র্যাগম্যাটিজমেও দেখতে পাই। তাহলে কোনটাকে বেশি গুরুত্ব দেব? তো লার্নিং বাই ডুইং কিন্তু বেশিরভাগটা গুরুত্ব দেওয়া হবে আমাদের প্র্যাগম্যাটিজম, যেটা ঠিক আমাদের প্রজেক্ট মেথডের কথা বলা হয়। তো এখানে দেখো প্র্যাগম্যাটিজমে একটু বোল্ড করা হয়েছে একটা বিষয়কে, নো ফিক্সড মেথড অফ টিচিং, অর্থাৎ পাঠদানের জন্য কোনো নির্দিষ্ট শিক্ষণ পদ্ধতি থাকবে না। তাহলে এইখান থেকে আমরা একটা প্রশ্ন পাচ্ছি যে বলা হচ্ছে যে কোন পাশ্চাত্য দর্শনে নির্দিষ্ট টিচিং মেথডের কথা বলেনি। এই জায়গাটা যদি আমরা খেয়াল করি তাহলে এখানটা হচ্ছে আমাদের হয়ে যাচ্ছে কি না, প্র্যাগম্যাটিজম হয়ে যাচ্ছে। আচ্ছা, প্র্যাগম্যাটিজম হ্যাভ যেটাকে বলা হচ্ছে এমফাসাইজড দ্য লার্নিং বাই ডুইং, এক্সপিরিয়েন্স, প্রজেক্ট মেথড, এক্সপেরিমেন্টাল মেথড অ্যান্ড মেথড অফ ইন্টিগ্রেশন। এবং এখানে দেখো প্রজেক্ট মেথড পদ্ধতির প্রবক্তা কি, কিলপ্যাট্রিক কিন্তু প্রজেক্ট মেথড পদ্ধতির প্রবক্তা। তাহলে এই স্লাইড থেকে এই জায়গাগুলোকে একটু স্মরণ করে রাখার চেষ্টা করবে। আরও একটা বিষয় আমি দেখছি যে এক দুটো ইনফরমেশান, যেমন হ্যাঁ একটু বলি যে এই টিচিং মেথডের ক্ষেত্রে, যেমন ধরো সক্রেটিসের মনে রাখবো প্রশ্ন উত্তর পদ্ধতি, এগুলো আইডিয়ালিজমের মানে দার্শনিকরা, সক্রেটিসের প্রশ্ন উত্তর পদ্ধতি, তাহলে প্রশ্ন উত্তর পদ্ধতি কার?
তৈরি না সক্রেটিসের? ডিসকোর্স পদ্ধতিকার প্লেটোর। আচ্ছা, অ্যারিস্টটল হচ্ছে আরোহী এবং অবরোহী পদ্ধতি অর্থাৎ ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথডের যে প্রতিষ্ঠাতা তিনি হলেন অ্যারিস্টটল। পর্যবেক্ষণ পদ্ধতির প্রতিষ্ঠাতাকে পেস্তালস্সি। খেলাভিত্তিক পদ্ধতি যেটাকে বলা হচ্ছে সেটা ফয়েবেল, এবং নির্দেশনা পদ্ধতি ইনস্ট্রাকশন মেথড হচ্ছে হারবার্ট। এগুলো একটু নোট করে নেবে বা মনে রাখবে। আবারও বলছি, প্রশ্ন উত্তর পদ্ধতি সক্রেটিস, ডিসকোর্স পদ্ধতি প্লেটোর, অ্যারিস্টটলের হচ্ছে আরোহী অবরোহী পদ্ধতি, পেস্তালস্সির পর্যবেক্ষণ পদ্ধতি, ফয়েবেলের খেলাভিত্তিক পদ্ধতি এবং হারবার্টের নির্দেশনা পদ্ধতি। এই জায়গাটাগুলো একটু স্মরণ করে রাখবে। আচ্ছা, নেক্সট আমরা যাব যে স্লাইডে, নেক্সট স্লাইডে আমরা দেখছি ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনে আমরা কি দেখব? দেখো আমরা এটা আলোচনা করার পরে আমি প্রত্যেকটা দর্শন সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সামনে আলোচনা করব স্লাইড ছাড়া, এবং মার্কসিজম সম্পর্কেও ধারণা দেব। অর্থাৎ 4টে স্কুল অফ ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি সম্পর্কে আমরা সংক্ষিপ্ত ম্যারাথন করছি। যেমন ডিসিপ্লিন, ডিসিপ্লিনের ক্ষেত্রে যদি বলা হয় শৃঙ্খলা, শৃঙ্খলা কিন্তু এক গুরুত্বপূর্ণ বিষয়। যদি জীবনকে যদি শৃঙ্খলিত করো, জীবনকে যদি একটা ডিসিপ্লিনে না ফলো করো, তাহলে কিন্তু আমরা কেউ আমাদের সঠিক বা সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে পারবো না। ডিসিপ্লিন মাস্ট ফলো করা দরকার প্রত্যেককেই। তো সেই জায়গা থেকে ডিসিপ্লিন হচ্ছে আইডিয়ালিজমের যে জায়গা, এখানে বলা হচ্ছে আইডিয়ালিজম কি বলছে, যে ফ্রিডম ইজ রেস্ট্রিক্টেড, ফ্রিডমটাকে বলছে ফ্রিডম ইজ রেস্ট্রিক্টেড, এদেরকে একটু কঠোরভাবে, মানে যেমন ব্রহ্মচর্য পালন, আইডিয়ালিজমে কি দেখি, ব্রহ্মচর্য পালন, তারপরে হচ্ছে নির্দিষ্ট পুরো শৃঙ্খলা মেনে চলতে হবে, কঠোর ছিল। তো রেস্ট্রিক্টেড ছিল, একটু কঠোর ছিল আইডিয়ালিজম। এবং এছাড়াও ছিল সেলফ ডিসিপ্লিন, এক কঠোর, এক হচ্ছে নিজের থেকে শৃঙ্খলিত, সেলফ ডিসিপ্লিন, এই জায়গাটার কথা বলা হচ্ছে। আচ্ছা, নেক্সট যেটা বলা হচ্ছে ন্যাচারালিজম, ফ্রি অ্যান্ড ফুল ডিসিপ্লিন, ফ্রি অ্যান্ড ফুল ডিসিপ্লিনের কথা বলা হচ্ছে, যে ছেড়ে দাও, যেমন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে শিক্ষা প্রতিষ্ঠান যদি আমরা ফলো করি, ন্যাচারালিজম কি বলছে, যে ফ্রি, ছেড়ে দাও। এর একটা ছোট্ট একটা স্টোরি বলি। রবীন্দ্রনাথ ঠাকুর একদিন তার শান্তিনিকেতনে পাঠদান করছে। তো কিছু ছেলে গাছে চড়ছে, গাছের তলায় তো পাঠদান করতেন, কিছু ছেলে গাছে চড়ছে। এবারে তিনি তো একা পাঠদান করতেন না, কিছু অন্য শিক্ষক এসে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছেন যে গুরুদেব, ওনাকে তো বেশিরভাগ গুরুদেব বলতেন অনেকেই, যে গুরুদেব কিছু শিশু গাছে চড়ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স তখন 70-এর কাছাকাছি। তখন রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে ওদেরকে গাছে চড়তে দাও, ওরা তো আমার বয়সে এসে আর গাছে চড়বে না, তবে তুমি অবজারভার হিসাবে এটা খেয়াল রেখো, ওরা এতটা না উপরে ওঠে যেখান থেকে পড়লে ক্ষতি। তার মানে কি, ফ্রি ছাড়লেন, যে ওদেরকে ফ্রি স্বাধীনতা দাও, ওরা নিজের থেকে শৃঙ্খলিত হবে। ফুল ডিসিপ্লিনের কথা কোথায় বলা হলো না, আমাদের ন্যাচারালিজমে বলা হলো। আচ্ছা, নেক্সট যেটা প্র্যাগমাটিজমে যেটা বলা হচ্ছে, প্র্যাগমাটিজম বলছে ডেভেলপ সেলফ ডিসিপ্লিন থ্রু গ্রুপ অ্যাক্টিভিটিস, নিজে সেলফ ডিসিপ্লিনটা এসে যাবে, গ্রুপ অ্যাক্টিভিটিস করতে দাও স্টুডেন্টদেরকে, সেলফ ডিসিপ্লিন এসে যাবে। এবং সোশ্যাল ডিসিপ্লিনের কথা এখানে বলা হয়েছে। তাহলে ডিসিপ্লিনের জায়গায় আমরা যেটাকে বলবো যে আমাদের মানে কি কি বলা হয়েছে, দেখো আবারও বলে দিচ্ছি। রেস্ট্রিক্টেড বলা হচ্ছে, এবং আচ্ছা শেষের দুটো ওখানে লাইন আমি একটু বলিনি, যে আত্মসংযম, বাংলাতে উচ্চারণ, ইংরেজিতে বলা আছে আত্মসংযম এবং ব্রহ্মচর্য। যদি বলা হয় আত্মসংযম ব্রহ্মচর্য কোন পাশ্চাত্য দর্শনের মতে শৃঙ্খলা, তাহলে আত্মসংযম, যেটাকে লালভাবে বোল্ড করা আছে, আত্মসংযম এবং ব্রহ্মচর্য, এটা হচ্ছে আমাদের ভাববাদী দর্শনে বলা হয়েছে। এবং রেস্ট্রিক্টেডও বলেছে এবং সেলফও বলেছে। আর ন্যাচারালিজমে ফ্রি এবং ফুল ডিসিপ্লিন। আর প্র্যাগমাটিজম দুটোকে গুরুত্ব দিচ্ছে, এক হচ্ছে সোশ্যাল ডিসিপ্লিন এবং সেলফ ডিসিপ্লিন, এই দুটোকে গুরুত্ব দিয়েছে। এই জায়গাটা আমরা একটু স্মরণে রাখবো। নেক্সট আমরা চলে যাব স্টুডেন্টের জায়গা কি বলছে না, আইডিয়ালিজমে ইটস প্রোভাইডস অনলি সেকেন্ডারি পজিশন টু দ্য চাইল্ড ইন দ্য এডুকেশনাল প্রসেস। শিক্ষা প্রক্রিয়াতে শিশুকে কোথায় রাখা হয়েছে, স্টুডেন্টকে সেকেন্ডারি পজিশন, অর্থাৎ মানে দ্বিতীয় পর্যায়ে। প্রথমে কাকে রাখা হয়েছে, টিচারকে, এটা একটু স্মরণ রাখার বিষয়। আইডিয়ালিজমে টিচারকে প্রথমে রাখা হয়েছে, সেকেন্ডারি পজিশনে স্টুডেন্টকে রাখা হয়েছে। ন্যাচারালিজমে চাইল্ড ইজ এ প্রাইমারি ইম্পর্টেন্স। রুশো, ন্যাচারালিস্টিক ফিলোসফি, প্রকৃতিবাদের প্রতিষ্ঠাতা, শিশুকেন্দ্রিক শিক্ষার জনক রুশো।
তাহলে তো এটা বুঝতেই পারছি ফার্স্ট প্রায়োরিটি কে দিবে, কাকে দেবে, চাইল্ডকে। তো ন্যাচারালিজমে চাইল্ড হচ্ছে প্রাইমারি ইম্পর্টেন্ট দেওয়া হয়, এটা মূল বিষয়। এবং এখানে বলা আছে চাইল্ড ইজ এ হিরো ইন দ্য ড্রামা অফ এডুকেশন। এই এডুকেশন যে ড্রামা সিস্টেম বলছে ন্যাচারালিজম, যে এডুকেশন একটা ড্রামা সিস্টেম চলছে, একটা অভিনয়। এখানে হিরো হচ্ছে আমাদের স্টুডেন্ট। অর্থাৎ এখানে আমাদের এমসিকিউ একটা চাইতে পারে যে কোন দর্শন সম্প্রদায়ে স্টুডেন্টকে হিরো বলে উল্লেখ করা হয়েছে, তো সেটা আমাদের ন্যাচারালিজম। আর প্র্যাগমাটিজমে ইকুয়াল ইম্পর্টেন্স দিচ্ছে, টিচার এবং স্টুডেন্টকে দুটোকে ব্যালেন্স করতে বলছে, ইকুয়াল ইম্পর্টেন্স দেয়া হচ্ছে। তো এটা আমরা একটু স্মরণে রাখবো। নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইডে কি দেখবো না, টিচার সম্পর্কে দেখব। আইডিয়ালিজমে টপ প্রায়োরিটি, আইডিয়ালিস্টিক দ্য গিভ টপ প্রায়োরিটি টু দ্য টিচার্স ইন দ্য এডুকেশনাল প্রসেস। শিক্ষা প্রক্রিয়াতে টপ প্রায়োরিটি কাকে রাখছে, টিচারকে রাখছে, যিনি ব্রহ্মচর্য পালন করবেন। এবং ন্যাচারালিজমে যেটা বলা হচ্ছে যে নেচার ইজ দ্য বেস্ট টিচার, সেকেন্ডারি ইম্পর্টেন্স টু দ্য টিচারকে সেকেন্ডারি পর্যায়ে বলছে। এখানে কতগুলো ইনফরমেশন বলে দিই। ন্যাচারালিজম প্রকৃতিবাদী টিচারকে বলা হচ্ছে, টিচারকে সেকেন্ডারি পজিশন দিচ্ছে, স্টুডেন্টকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে। নেচারকে ইজ দ্য বেস্ট টিচার বলছে, যে নেচার ইজ দ্য বেস্ট টিচার, প্রকৃতিই প্রধান শিক্ষক, এটা ন্যাচারালিজমে বলা হচ্ছে। এবং টিচারকে অবজারভার বলছে, যার রোল পর্দার পিছনে বলা হচ্ছে, এরকমও বলা হয় যে টিচারের ভূমিকা কোন পাশ্চাত্য দর্শনে বলা হয় শিক্ষকের ভূমিকা পর্দার আড়ালে থাকবে, সেটা হচ্ছে ন্যাচারালিজম, মানে পর্দার আড়াল থেকে তিনি হেল্প করবেন, সেকেন্ডারি পজিশন। এই জায়গাগুলো একটু স্মরণ করবে। আর প্র্যাগমাটিজমে যেটা বলা আছে অ্যাজ এ ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, এটা দেখো ফ্রেন্ড, ফিলোসফার, গাইডের কনসেপ্ট আমাদের আইডিয়ালিজমেও দেখতে পাই, কিন্তু ফ্রেন্ড, ফিলোসফার, গাইডের মূল কনসেপ্ট এমসিকিউ গতভাবে যদি দেখা যায় তাহলে এটা বলা হচ্ছে প্র্যাগমাটিজমে বলা হয়। টিচারের কোন জায়গা দিচ্ছে টিচারকে না, টিচারকে দিচ্ছে টিচার অ্যাজ এ কনসিডার্ড অ্যাজ এ ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, একজন দার্শনিক, একজন বন্ধু এবং পথ প্রদর্শক। দেখো টিচারের এই বৈশিষ্ট্যটা ভীষণই গুরুত্বপূর্ণ। টিচারকে কেন এত বড় একটা মূল্যবান কথা বলছে, টিচার যদি বন্ধু সুলভভাবে মিশে তাহলেই তো স্টুডেন্ট তার সমস্যাগুলো মন খুলে বলতে পারবে। টিচারের চেতনা বা চিন্তা ভাবনা হবে দার্শনিকের মতো, তবেই তো শিক্ষার অগ্রগতি ঘটবে। টিচারের দায়িত্ব হবে গাইড, যে ছোট ছোট ছেলে মেয়ে এবং যারা তার কাছে শিক্ষার জন্য কিছু জ্ঞান অর্জনের জন্য আসবে তাদেরকে গাইড এবং সঠিক পথ প্রদর্শন করা। তো এটা হচ্ছে ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, এটা হচ্ছে আমাদের প্র্যাগমাটিজমের কনসেপ্ট। এবং নেক্সট যেটা, এটা আমাদের বিশেষত আরেকটা স্লাইড আছে, এরপরে কিন্তু একটু ধৈর্য ধরতেই হবে। অনেকগুলো বিষয় আমি বলেছি ম্যারাথনে, কারণ এটাকে আমিও দেখতে পাচ্ছি যে এটা একদিন নয়, মিনিমাম একটা 1 ঘন্টা করে লাগা উচিত, সেটাকে 1 ঘন্টাতে হয়তো সমস্ত বিষয়টা হবে। এক তো বকবকানির কি দরকার আছে এরকম ভেবো না, হ্যাঁ, কারণ অনেকটা বিষয়। আচ্ছা আরেকটা হ্যাঁ আচ্ছা একটু বলে নিই স্কুল সম্পর্কে, যে স্কুল যদি এই জায়গাটা আমরা দেখি, যে স্কুলে কি বলছে, যে আইডিয়ালিজম যেটা বলছে যে সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, এই কনসেপ্টটা মনে রাখবে, যে স্কুলটা হবে এমন যে জীবনযাপনটা সহজ সরল হবে, মানে স্কুলের লাইফস্টাইল, স্কুলের যে গঠন সেটা সিম্পল হবে, সিম্পল লিভিং হাই থিঙ্কিং, কিন্তু জায়গাটা হবে জ্ঞান চর্চার, মানে অধিক উচ্চ জ্ঞান চর্চার ক্ষেত্র। তাহলে অধিক উচ্চ জ্ঞান চর্চার ক্ষেত্র কিন্তু সিম্পল জীবনযাপন, কারণ আইডিয়ালিজমরা কি ব্রহ্মচর্য, আধ্যাত্মিকতা, তারা সরল সহজ জীবনযাপন করে, তো তাদের সেই কনসেপ্ট হবে। এবং ন্যাচারালিজম যেটা বলছে নেচার অ্যান্ড ফ্রি এনভায়রনমেন্ট, স্কুল কীরকম গড়ে উঠবে, ন্যাচারাল, একটা প্রাকৃতিকভাবে, প্রকৃতিগতভাবে, এবং ফ্রি এনভায়রনমেন্ট, একটা মুক্ত পরিবেশের মধ্যে গড়ে উঠবে, যেরকম রবীন্দ্রনাথের শান্তিনিকেতন। নেক্সট যেটা আমাদের আছে যে প্র্যাগমাটিজম বলছে ফর দ্য প্র্যাগমাটিস্ট দ্য স্কুল ইজ এ ল্যাবরেটরিজ ফর এক্সপেরিমেন্ট, স্কুল হবে একটা গবেষণাগার, স্কুল হবে মিনি সোসাইটি বা মিনিয়েচার সোসাইটি, স্কুল ইজ এ মিনিয়েচার সোসাইটি, জন ডিউয়ের বক্তব্য, স্কুল ইজ এ মিনিয়েচার সোসাইটি, বিদ্যালয় হবে সমাজের প্রতিচ্ছবি। এই যে জায়গা, এটা কার, এটা হচ্ছে প্র্যাগমাটিজমের। স্কুল হবে ল্যাবরেটরি ফর এক্সপেরিমেন্ট, এবং এটা কি হবে, স্কুল টু বি মিনিয়েচার সোসাইটি, মিনি সোসাইটি যেটাকে বলা যায় বা মিনিয়েচার সোসাইটি বলা আছে,
এই কনসেপ্টটা দেয়া হচ্ছে। আচ্ছা, এখানে একটা একটু বিষয় বলে রাখি, অনেক দিন আমার হয়ে গিয়েছে, আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে কোনো বার্তা দেওয়ার হয়তো আমার দেওয়া দরকার ছিল, বা আমি দিতে পারিনি, বা ভিডিও আনতে পারিনি। আমি স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশান দেওয়ার পরে, অর্থাৎ এসএসসির নোটিফিকেশান দেওয়ার পরে আমি অনলাইন ব্যাচ হিসাবে এসএসসির গাইড দেওয়া শুরু করেছি। যদিও সেটা অনেক দিন হয়ে গেছে, 2 মাস আর 1 মাস আছে। আমি অনলাইন ব্যাচের মাধ্যমে গাইড করছি। সপ্তাহে 3 দিন ক্লাস থাকে, মক টেস্টের ব্যবস্থা থাকে, এবং রিসেন্ট আগামীকাল থেকে 11 তারিখ থেকে 11ই আগস্ট থেকে আমি অনলি মক টেস্টেরও একটা প্ল্যাটফর্ম করেছি। তো যদি তোমাদের অনলি মক টেস্টে যদি কেউ অংশগ্রহণ করতে চাও, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার দিয়ে দেবো। যদি তোমাদের স্যার আপনি পড়াচ্ছেন, পড়ান না, এখানে আপনার করতে এসছেন কেন, ছেড়ে দাও। তো যাই হোক, বললাম যে আমি নতুন ব্যাচ শুরু করেছি জুনের 3 তারিখ থেকে, সামনের এসএসসিকে টার্গেট করে অনলাইন ব্যাচ হয়ে থাকে গুগল মিটে, যেখানে সপ্তাহে 3 দিন ক্লাস থাকে এবং মক টেস্টের ব্যবস্থা থাকে। এবং এই শুধু মক টেস্টের উপরে একটা আমি সেশন রেখেছি 11ই আগস্ট থেকে 12ই সেপ্টেম্বর পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে। নেক্সট আমরা কিন্তু অনেক টাইম এখনো বেরিয়ে যাবে না, কিন্তু কেউ একটু টাইম দিতেই হবে। এখন আমাদের মার্কসিজম আছে, এবং এই ছাড়াও এই পাশ্চাত্য দর্শন সম্পর্কে কিন্তু আমি এখনো অনেক কিছু ইনফরমেশন আলোচনা করতে বাকি আছে। যেমন ধরো, আমি যেটা বলতে চাইছি যে তোমার হ্যাঁ, আরেকটা স্লাইড আমরা একটু দেখব, যেটা বলা হচ্ছে তোমার, হ্যাঁ দেখো এখানে কি বলছে, স্বামী বিবেকানন্দ সেড। স্বামী বিবেকানন্দ একটি সুন্দর কথা বলেছেন। উনি কি বলেছেন? উনি বলছেন, দ্য এন্ড অফ অল এডুকেশন, অল ট্রেনিং শুড বি ম্যান মেকিং। বিবেকানন্দের সংজ্ঞা আমরা মনে রাখবো, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন পারফেকশন ইন অলরেডি ইন ম্যান। এই সংজ্ঞা আবার দেয় নাকি পরীক্ষায়? দেয়, কিছু প্রশ্ন খুব সহজই দেয়, তাই এরকম কোনো বিষয় নয়। তো এটা আমরা কেউ ভুল করবে না, এটা মনে রাখবো। এবং বিবেকানন্দের যেটা ম্যান মেকিং এডুকেশন, মানুষ গড়ার শিক্ষা, এটা কিন্তু একটা ভালো এমসিকিউ। তো বিবেকানন্দ বলছে দ্য এন্ড অফ অল এডুকেশন, সমস্ত শিক্ষার শেষ যেটা, অল ট্রেনিং, সমস্ত প্রশিক্ষণের শেষ, যেটা বোঝাচ্ছি যে একটাই লক্ষ্য, একটাই শেষ হবে, যেটা কি হবে না, ম্যান মেকিং, মানুষ গড়া। কত সুন্দর কথা বলেছে। আমরা যেইভাবেই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলি না কেন, যে টার্গেটেই হাঁটি না কেন, মূল বিষয়টা কি হবে? মূল বিষয়টা এটাই হবে যে মানুষ গড়ে তোলা। সমস্ত প্রশিক্ষণের মূল উদ্দেশ্য মানুষ গড়ে তোলা। সমস্ত শিক্ষার মূল উদ্দেশ্য বা শেষ যেটা আমরা পাবো, সেটা হচ্ছে ম্যান মেকিং, মানুষ গড়ার শিক্ষা। এছাড়াও আমরা কতগুলো ইনফরমেশন দিচ্ছি, তোমরা একটু নোট করে নেবে। ইনফরমেশনগুলো আমি একটু ধাপে ধাপে বলে যাচ্ছি। যেমন ধরো, আমাদের আইডিয়ালিজমকে আমরা বলবো সব থেকে প্রাচীন দার্শনিক মতবাদ, এটা আমরা একটু মনে রাখবো। এই আইডিয়ালিজমের প্রতিষ্ঠাতা প্লেটো, মানে আইডিয়ালিজমকে সব থেকে প্রাচীন মতবাদ বলছি। প্লেটো যে আইডিয়ালিজমের প্রতিষ্ঠাতা, তিনি তার কোন গ্রন্থে এই ভাববাদের কথা তুলে ধরেছিলেন? সেটা হচ্ছে থিওরি অফ আইডিয়াস গ্রন্থে তিনি তার ভাববাদের কনসেপ্টকে তুলে ধরে। এই নামটা মনে রাখবো। প্লেটোর দুটো উল্লেখযোগ্য গ্রন্থের নাম রিপাবলিক অ্যান্ড ল হচ্ছে প্লেটোর উল্লেখযোগ্য গ্রন্থ। আচ্ছা, ভাববাদের অনেকগুলো ভাগ আছে। যেমন সাবজেক্টিভ আইডিয়ালিজম এর জনক বলা হয় বার্কলেকে। সাবজেক্টিভ আইডিয়ালিজমের জনক বলা হয় বার্কলে। অ্যাবসলুট আইডিয়ালিজমের জনক বলা হয় হেগেলকে। তারপরে অবজেক্টিভ আইডিয়ালিজমের জনক বলা হয় হেগেলকে। ফিনোমিনাল আইডিয়ালিজমের জনক বলা হয় ইমানুয়েল কান্টকে। আচ্ছা, প্লেটনিক আইডিয়ালিজমের জনক বলা হয় প্লেটোকে। ইন্ডিয়ান আইডিয়ালিজমের জনক বলা হয় শঙ্করাচার্যকে। আবারও আমি বলছি, সাবজেক্টিভ আইডিয়ালিজমের জনক বলা হয় বার্কলেকে। অ্যাবসলুট আইডিয়ালিজমের জনক বলা হয় হেগেলকে। অবজেক্টিভ আইডিয়ালিজমের জনক বলা হয় হেগেলকে। ফিনোমিনাল আইডিয়ালিজমের জনক বলা হয় কান্টকে। প্লেটনিক আইডিয়ালিজমের জনক বলা হয় প্লেটোকে। ইন্ডিয়ান আইডিয়ালিজমের জনক বলা হয় শঙ্করাচার্যকে। এই ইনফরমেশনগুলো একটু স্মরণে রাখবে, এগুলো মূল বিষয়। আচ্ছা,
এছাড়া আমি তোমাদেরকে কতকগুলো বিষয় বলে দিয়েছিলাম, যে সক্রেটিসের প্রশ্ন উত্তর পদ্ধতি, প্লেটোর ডিসকাশন পদ্ধতি, মূল বিষয়গুলোকে সত্যম শিবম সুন্দরের ধারণা, এবং এছাড়াও আরেকটা ধারণা আছে যে বৌদ্ধিক, নৈতিক, নান্দনিক, যেটা বলে ইন্টেলেকচুয়াল, মোরাল অ্যান্ড অ্যাস্থেটিক, এই কনসেপ্টও আমাদের আইডিয়ালিজমের। এইগুলো একটু স্মরণ করবে। আচ্ছা, নেক্সট যেগুলো বলার, হ্যাঁ, এরপরে আমি প্রকৃতিবাদী সম্পর্কে কিছু বলছি। বেশিরভাগটা ওখানে বলে দিয়েছি, তাই আমি মূল যেগুলো ছেড়ে গিয়েছিলাম ওখানে তুলে ধরা হয়নি, সেটা এখানে বলছি। প্রকৃতিবাদে আমি বললাম প্রতিষ্ঠাতা রুশো এবং এমিল জোলা, মনে রাখবে নামটা। আচ্ছা, সেই সাথে মনে রাখবে যে ভাববাদী দর্শনের বিপরীত দার্শনিক মতবাদ বলা হয়, ন্যাচারালিজমকে লার্নার সেন্টার্ড বলা হয়ে থাকে। আর একটা জৈবিক প্রকৃতিবাদ একটা আছে, জৈবিক প্রকৃতিবাদের প্রতিষ্ঠাতা ল্যামার্ক। জৈবিক প্রকৃতিবাদের প্রতিষ্ঠাতা কে না, ল্যামার্ক। প্রকৃতিবাদের বিষয়গুলো এটা মনে রাখবে। আচ্ছা, হ্যাঁ, প্রকৃতিবাদের টিচার হবে পর্যবেক্ষক। টিচার কোনো শিক্ষার্থীর কোনো কাজে হস্তক্ষেপ করবে না। শিক্ষকের স্থান হবে পর্দার পিছনে। এই বিষয়গুলো একটু খেয়াল করবে, এগুলো হচ্ছে প্রকৃতিবাদের, এগুলো অবশ্যই স্মরণ করবে। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা দেখো, আচ্ছা এবারে আমি প্র্যাগমাটিজম সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে বলি, তারপরে মার্কসিজম সম্পর্কে তোমাদের কিছু ধারণা দেব। মার্কসিজম এখানে কিন্তু উল্লেখ করিনি। যেমন প্র্যাগমাটিজমের অনেক কিছু জানতে পারবে, ইনফরমেশনগুলো নোট করতে পারো। যেমন হচ্ছে ফাউন্ডার বা ফাদার অফ প্র্যাগমাটিজম বলা হচ্ছে চার্লস পিয়ার্সকে। আচ্ছা, ফাদার অফ প্র্যাগমাটিস্ট ইন এডুকেশন, অর্থাৎ প্রয়োগবাদী শিক্ষার জনক বলা হয় জন ডিউকে। প্রয়োগবাদের জনক বলা হয় চার্লস পিয়ার্সকে, প্রয়োগবাদী শিক্ষার জনক বলা হয় জন ডিউকে, এটা খেয়াল করবে। আচ্ছা, প্র্যাগমাটিজম শব্দটি গ্রিক শব্দ প্রাগমা থেকে এসেছে, এটা একটু স্মরণ করবে। আর হ্যাঁ, আর মনে করবে যে আমেরিকার, হ্যাঁ, মেটাফিজিক্যাল ক্লাব, আমেরিকার মেটাফিজিক্যাল ক্লাবে প্রথম প্রয়োগবাদের ধারণাটাকে তুলে ধরা হয়। এই বিষয়টা একটু মনে রাখবে। আর এই দর্শনকে আর কি কি বলা হয় সেটা একটু বলে দিই। যেমন একে বলা হয় ব্যবহারিক দর্শন বলা হয়, প্র্যাকটিক্যাল ফিলোসফি, উপযোগিতাবাদী দর্শন বলা হয়, এক্সপেরিমেন্টাল ফিলোসফি বলা হয়, ইনস্ট্রুমেন্টালিজম ফিলোসফিও বলা হয়ে থাকে। এই জায়গাগুলো একটু স্মরণ করবে। আচ্ছা, এছাড়া আর যে ইনফরমেশনগুলো আমাদের জানা, হ্যাঁ, যেগুলো দরকার বলা হচ্ছে, হ্যাঁ, মানুষের সত্যের স্রষ্টা, এই বিষয়গুলো বলে দিলাম। যে এডুকেশন, মোর এডুকেশন, এই কনসেপ্টটা জন ডিউয়ের, এটা কিন্তু খেয়াল করবে, এটা খুব ভালো একটা প্রশ্ন। যে এডুকেশন ইজ মোর এডুকেশন, শিক্ষার লক্ষ্য আরও শিক্ষা, এটা কিন্তু একটু মনে রাখবে। এটা জন ডিউ বলেছিলেন, বা এটা মানে প্রয়োগবাদী দর্শনে বলা হয়েছিল, এটুকু খেয়াল রাখবে। আবার এটা বলা হয় এডুকেশন ইজ নট এ প্রিপারেশন অফ লাইফ বাট লাইফ ইটসেলফ, শিক্ষা কোনো জীবনের জন্য প্রস্তুতি নয় বরং জীবনই শিক্ষা, এটা জন ডিউ বলেছিল প্রয়োগবাদী দর্শনে। এই বিষয়গুলোকে একটু খেয়াল করবে। আচ্ছা, এখানে তোমার সমস্যা সমাধান পদ্ধতি, প্রজেক্ট মেথড, কিলপ্যাট্রিক, এই বিষয়গুলোকে একটু স্মরণ করবে। আচ্ছা, শিক্ষার কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই, লক্ষ্য থাকে ব্যক্তির, যেটা জন ডিউ বলেছে, এই বিষয়গুলো খেয়াল করবে। আর জন ডিউয়ের কতকগুলো কথা আছে, উনি বলেছেন স্কুল সম্পর্কে কতকগুলো কথা বলেছেন। এক হচ্ছে মিনিয়েচার সোসাইটি, আবার স্কুল সম্পর্কে বলেছেন যে স্কুল ইজ এ সিম্পলিফাইড অ্যান্ড পিউরিফাইড বেটার ব্যালেন্স সোসাইটি। স্কুল ইজ এ সিম্পলিফাইড পিউরিফাইড বেটার ব্যালেন্স সোসাইটি, এটা প্রয়োগবাদী দার্শনিক জন ডিউ বলেছে। স্কুল ইজ এ সিম্পলিফাইড পিউরিফাইড অ্যান্ড বেটার ব্যালেন্স সোসাইটি। অনেকগুলো ইনফরমেশন তোমাদেরকে দিলাম, আরও কিছু থাকে হয়তো, সেটা একটু করতে হবে। আমাদের এখনো মার্কসিজম আছে, মার্কসিজমটা একটু আলোচনা করছি, কারণ বেশিরভাগ জনই তো একটু বেশি টাইমের ভিডিও দেখলেই ইউটিউবে সার্চ করবে, কিন্তু যখনই দেখবে এটা অনেকক্ষণ বকেছে সেটা এন্ট্রি করবে না। এটা বেশি হয় আমাদের, যে কে, আমি নারকেল নাড়ু বানানো শিখতে চাই, কিন্তু কে খুব কম টাইমে নারকেল নাড়ু বানানো দেখেছি সেটা আমরা এন্টার করব। এটা দেখো, আমাদের কাছে সবার টাইম কম, মোবাইল ঘাঁটবো ঠিক আছে অনেকক্ষণ ধরে,
কিন্তু আমাদের কাছে টাইম খুব কম, অনেক টাইম সোশ্যাল মিডিয়া নষ্ট করে দেবো, কিন্তু টাইম আমাদের কাছে কম। তো সেই রকমভাবে ওই যে হয় না যে আমরা ইউটিউবে সার্চ করছি একটা ভিডিও, কিন্তু আমাদের হচ্ছে বিষয় হচ্ছে যে দেখছি যে সব থেকে কম বলেছে, তো যখনই আমার ভিডিও এত দেখবে দরকার নেই ঢোকার এখানে। আচ্ছা ঠিক আছে, দেখো এবার মার্কসিজম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আমরা দিচ্ছি, ইনফরমেশন দিচ্ছি। মার্কসিজম একটা পাশ্চাত্য দার্শনিক মতবাদ। এখানে যদি দেখা হয় যে কার্ল মার্কস এবং ফ্রেডরিক অ্যাঞ্জেলস, কার্ল মার্কস এবং ফ্রেডরিক অ্যাঞ্জেলস এনারা হলেন মার্ক্সবাদের প্রতিষ্ঠাতা। মার্ক্সবাদী যে এটা ইতিহাসে সব থেকে বেশি আলোচনা হয়, মার্ক্সবাদীর যদি এই ফিলোসফিকে পর্যালোচনা করা হয় না, তাহলে একটা বিষয় খেয়াল করবে যে মার্ক্সবাদী কনসেপ্টটা তুলে ধরেছে যে আগের যে মানুষের চাহিদা ছিল সেটার মধ্যে ভেদাভেদ ছিল না, যে সোসাইটি ছিল সেই সোসাইটিটার মধ্যে একটা একতা ছিল, অর্থাৎ তখন ন্যূনতম মৌলিক চাহিদার ভিত্তিতে মানুষ তাদের জীবন জীবিকা পরিচালনা করত। কিন্তু আস্তে আস্তে সেটা বিভিন্ন তোমার দাস প্রথা, সামন্ততন্ত্র প্রথা এবং সাম্রাজ্যবাদী, পুঁজিবাদী, এইভাবে দুটো ভাগ হয়ে গেল শ্রেণী, এক হচ্ছে বুর্জোয়া, এক হচ্ছে শ্রমিক শ্রেণী। তো এর বিরুদ্ধেই তার লড়াই, এর বিরুদ্ধেই তার প্রতিবাদ, আর এর বিরুদ্ধেই তার প্রতিষ্ঠিত তার আমাদের কি না দর্শন সম্প্রদায়, দার্শনিক মতবাদ। তো এইখানটা যদি আমরা একটু খেয়াল করি, আমরা দেখব যে তাহলে আমরা প্রবক্তা হিসেবে মার্ক্সবাদের যেটা বলা হয় কার্ল মার্কস এবং ফ্রেডরিক অ্যাঞ্জেলসের নাম মনে রাখবো। আচ্ছা, মার্ক্সবাদকে বলা হয় বৈপ্লবিক সমাজ পরিবর্তনের দর্শন। তাহলে যদি আমাদের এমসিকিউ দেয় যে বৈপ্লবিক সমাজ পরিবর্তনের দার্শনিক মতবাদ দর্শন কোনটাকে বলা হয়, সেটা আমাদের মার্ক্সবাদ। এবং রিভলিউশনারি সোশ্যাল চেঞ্জ এই কথাটাও দিতে পারে যে রিভলিউশনারি সোশ্যাল চেঞ্জ কোন দর্শনকে বলা হয়, সেটা মার্ক্সবাদী দর্শনকে বলা হয়। মার্ক্সবাদ প্রধানত তিনটি নীতির উপরে প্রতিষ্ঠিত। এক হচ্ছে একটি দার্শনিক নৃতত্ত্ব, যেটাকে বলা হচ্ছে এ ফিলোসফিক্যাল অ্যানথ্রোপোলজি। এক হচ্ছে ইতিহাসের একটি তত্ত্ব, এ থিওরি অফ হিস্ট্রি। এক হচ্ছে অর্থনৈতিক রাজনৈতিক কর্মসূচি, অ্যান ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল প্রোগ্রাম। এইরকমভাবে ব্যাখ্যা করা হয়েছে। তো আমরা যদি মার্ক্সবাদের মেটাফিজিক্স দেখি না, যে অধিবিদ্যা, তাহলে আমরা দেখতে পাবো যে বিশ্বজগৎ বা বিশ্বমানের সৃষ্টিকর্তা কেউ নেই, এই জগতের মূল চালক শক্তি হচ্ছে শ্রমিক শ্রেণী। ধরো আমাদেরকে বলল যে কোন দর্শনে বলা হয়েছে যে এই জগতের মূল চালক শক্তি হলো শ্রমিক শ্রেণীর কর্মফল, মার্ক্সবাদ। একটু যদি গভীরে ভাবো না, দেখো খেয়াল করে এই যে জগৎটা দাঁড়িয়ে আছে না আজকে, বুদ্ধির জোরে পুঁজিবাদীরা তারা লেবার শ্রেণীকে খাটিয়েই এই জায়গায় এসেছে। তো সেই জায়গা থেকে গভীরভাবে কার্ল মার্কস অনুভব করেছেন যে আজকের এই যে মানে আমরা জগৎ দেখছি সেটা হচ্ছে মূল চালক শক্তি কিন্তু শ্রমিক শ্রেণীর কর্মফল। এই শ্রমিক শ্রেণী কর্মফল না করলে আজকে আমরা স্থাপত্য বলি না কেন, কোনো প্রতিষ্ঠান বলি না কেন, কোনো পাশ্চাত্য মানে কোনো ধরো মানে কোনো বিল্ডিং বলি না কেন, কোনো কিছুই বলি না কেন, সেটা কিন্তু হবে না। এটা হচ্ছে এদের অধিবিদ্যা, এই মেটাফিজিক্স। হ্যাঁ, অধিবিদ্যা। জ্ঞান তত্ত্বে যেটা বলছে যে মার্ক্সবাদ বলছে পরীক্ষা ভিত্তিক এবং যাচাইযোগ্য জ্ঞানের উপরে বিশ্বাস করে। মার্ক্সবাদ কোনো অনুমানলব্ধ বা ধর্মীয় জ্ঞানে বিশ্বাস করে না। এই সমস্ত বিষয় এখানে বলা হয়েছে। এবং নীতিগত দিকে যেটা বলেছে যে এক্সিওলজিতে বলছে যে আদর্শ মূল্যবোধ সবসময় সমতাবাদী, মানে সবাইকে সমতা জায়গাটা ঠিক রাখতে হবে, এটা কিন্তু এখানে বলা হয়েছে। এবং মানে এক কথায় এদের নৈতিকতা যেটা না এক্সিওলজি, সেটা বলা হচ্ছে যে উঁচু নিচু এই ভেদাভেদটা রাখা যাবে না, সবাইকে সমান বিচারে দেখতে হবে। এই কনসেপ্টটা আমাদের মার্ক্সবাদের কনসেপ্ট। আচ্ছা, পার্সপেক্টিভ অফ মার্ক্সিজম, এখানে বলা আছে ক্লাসলেস স্ট্রাগল, শ্রেণীহীন সংগ্রামের কথা কোন দর্শনে বলা হয়েছে, মার্ক্সবাদ। তারপরে বলা হচ্ছে হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম, ঐতিহাসিক বস্তুবাদের কথা যদি বলি সেটা মার্ক্সবাদ। যদি বলা হয় যে রিভলিউশন অর্থাৎ বৈপ্লবিক, যেটা বলা হয় বুর্জোয়া এবং শ্রমিক শ্রেণীর কনসেপ্ট, সেটা আমাদের মার্ক্সবাদ। এবং এখানে যদি বলি যে আমাদের, হ্যাঁ আচ্ছা আরেকটা জিনিস বলি, এই যে মার্ক্সবাদী কনসেপ্টটা না, এটা কতগুলো ধাপে ধাপে এসেছে। এই ধাপগুলো আমি পরপর বলছি, যেটা সিকোয়েন্স আকারে হতে পারে। যেমন ফার্স্ট ধাপ যেটা বলছে আদিম যোগাযোগ, যেটা বলছে কি না প্রিমিটিভ কমিউনিকেশন।
আদিম যোগাযোগ, প্রিমিটিভ কমিউনিকেশন। এই প্রিমিটিভ কমিউনিকেশনের নামকরণ করেছিলেন এঞ্জেলস এটার নামকরণ করেছিলেন। তাহলে প্রথম ধাপ ছিল আদিম যোগাযোগ, যেখানে ঐক্যবদ্ধভাবে শ্রম বিনিময় করতো, সবাই একই পরিশ্রম করতো, সবার একই চাহিদা ছিল। তারপরে এসলো দাস সমাজ, যে সেলভিস সোসাইটি যেটাকে বলা হচ্ছে, সেলভিস সোসাইটি অর্থাৎ দাস সমাজ, এখান থেকে শুরু হলো একটু একটু করে বিভাজন। তারপরে আসলো যেটা না সামন্ততন্ত্র, তারপরে আসলো পুঁজিবাদ, তারপরে আসলো সমাজতন্ত্র, তারপরে এই তৈরি হলো সাম্যবাদ, কার্ল মার্কসের প্রতিষ্ঠিত সাম্যবাদ, যে ক্লাসলেস সোসাইটি গড়ে তুলতে হবে, সোসাইটির মধ্যে কোনো ক্লাস থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না, ক্লাসলেস সোসাইটি গড়ে তুলতে হবে। এবং দ্বন্দ্বমূলক বস্তুবাদ, এই দ্বন্দ্বমূলক বস্তুবাদের কথা যদি বলা হয়, যে মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদ, দ্বন্দ্বমূলক বস্তুবাদের ধারণা কার, সেটা হচ্ছে মার্ক্সবাদের। এবং কার দৃষ্টিভঙ্গিতে দ্বন্দ্ববাদ হয়েছিল, না হেগেলের বিপরীত দৃষ্টিভঙ্গি বিচার করে, হেগেলের ভাববাদী দার্শনিক হেগেলের দার্শনিক দৃষ্টিভঙ্গি বিচার করে মার্ক্সবাদ দ্বান্দ্বিক বস্তুবাদ গঠন করেছিল। তাই দ্বান্দ্বিক বস্তুবাদ মার্ক্সবাদের, এই কনসেপ্টটা মনে রাখবে। আচ্ছা, নেক্সট হচ্ছে মার্ক্সবাদ কিন্তু সবসময় লক্ষ্য হিসাবে শ্রেণীহীন সমাজ গঠনের কথা বলেছে, শিক্ষায় সবার অধিকার থাকবে। মার্ক্সবাদের সঙ্গে একটা জিনিস খেয়াল করবে, মার্ক্সবাদের প্রতিষ্ঠাতা কার্ল মার্ক্স একটা ক্লাসলেস সোসাইটি চেয়েছে, যেখানে কোনো ভেদাভেদ থাকবে, যেখানে সবাই সুযোগ থাকবে, যেখানে মালিক শ্রেণী শ্রমিক শ্রেণী থাকবে না, একটা সমান বঞ্চনা, সমান একটা ব্যালেন্স থাকবে সোসাইটির মধ্যে। এই কনসেপ্টটা কিন্তু এখানে ছিল। তার মানে সেখানে আমরা শিক্ষার লক্ষ্য কি ভাবতে পারবো, না সবার সুযোগ থাকবে, সবার সমতা থাকবে, এই জায়গাগুলোকে আমরা দেখতে পাবো। এইরকম ভাবে বিষয়টাকে বলা হয়েছে। এবং এখানে সেলফ ডিসিপ্লিনকে বিশেষত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং রাষ্ট্রকে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে। এই বিষয়গুলো আমাদের এখানে বলা হচ্ছে মার্ক্সবাদ সম্পর্কে। দেখো, এটা স্লাইডে থাকলে তোমাদের আরো একটু বুঝতে হতো। তো মার্ক্সবাদ সম্পর্কে আমার কতকগুলো বিষয় প্রশ্ন হওয়ার জায়গা, যেগুলো মার্ক্সবাদের মূল কনসেপ্ট হচ্ছে ক্লাসলেস সোসাইটি গঠন, বুর্জোয়া এবং যে শ্রমিক শ্রেণীর মধ্যে যে ভেদাভেদ সেটাকে দূর করা, এদের মানে প্রবক্তার নাম মনে রাখতে হবে, এবং এটাকে একটা বৈপ্লবিক সমাজ পরিবর্তন মনে রাখতে হবে, দ্বান্দ্বিক বস্তুবাদের কথা মনে রাখতে হবে। এই বিষয়গুলো আমাদের মার্ক্সবাদের মূল কনসেপ্ট। বিশেষ করে এখানে প্রশ্নই হচ্ছে ক্লাসলেস সোসাইটির কথা কোথায় বলা হয়েছে, এই জায়গাগুলো তুলে ধরা হয়েছে। একদম বেরোবে না কিন্তু, দু চারটা কথা বলবো। প্রথমত এটা ফার্স্ট ইউনিটে, আমি সেকেন্ড ইউনিটে কিছু গুরুত্বপূর্ণ একটা ভিডিও রাখার চেষ্টা করব সামনাসামনি। এরকম করে আমি যদি আমার পরিকল্পনা অনুযায়ী চলতে পারি, তাহলে আমরা কিছু ম্যারাথন টাইপের এরকম ইম্পর্টেন্ট জায়গাগুলো, গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমি ক্লাস হিসাবে রাখবো। অবশ্যই একটা জিনিস চেয়ে নেব, তোমরা যারা সাবস্ক্রিপশান করোনি সাবস্ক্রিপশান করবে, আর একটা লাইক আর কমেন্টে অবশ্যই যদি ভালো লাগে বা কোনো এরিয়ার উপরে ভিডিও করতে হয় অবশ্যই জানাবে। আরেকটা বিষয়, ওই যে বললাম আমার ব্যাচ চলছে, কিন্তু অনেকটা দিন হয়ে গেছে, 2 মাস আর 1 মাস বাকি আছে অনলাইন ব্যাচ সামনের এসএসসিকে টার্গেট করে। কিন্তু আমার যে মক টেস্ট আমি 11 আগস্ট থেকে 12 সেপ্টেম্বর রেখেছি, এটা শুরু করেছি। তোমাদের যদি কারো আগ্রহ থাকে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দিতে পারি, বা ওখানে ইউটিউবে আমি পোস্ট করেছি, হয়তো অনেকেই দেখেছো। যাই হোক, ঠিক আছে, প্রত্যেকেই ভালো থাকবে, তোমাদের সবার সার্বিক সাফল্য কামনা করি, তোমাদের ভালো কিছুই হোক। ঠিক আছে, প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।